আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে আমাদের এসএসসি স্কলারশিপ প্রোগ্রামে অনেক, অনেক স্বাগতম। আমরা আজকে আমাদের এই এসএসসি স্কলারশিপ প্রোগ্রামের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। রাসায়নিক বিক্রিয়া। অধ্যায় নাম্বার হচ্ছে আমাদের ৭ এবং কেমিস্ট্রির লেকচার নাম্বার হচ্ছে আজকে আমাদের ৬। ওকে। সো রাসায়নিক বিক্রিয়ার অধ্যায়টা রাসায়নিক বিক্রিয়া রিলেটেড যাবতীয় যত ইনফো আসলে তোমার দরকার, সেটা আসলে তোমার ক্লিয়ার করার জন্য এনাফ। রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টা আছে সেটা। এবং আমরা আজকে এই লেকচারে যে কাজটা করব সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া থেকে আসা একটু এসএসসি প্লাস যে আমাদের এমসিকিউ এবং সিকিউগুলো আছে সেগুলো কিভাবে ঝটপট সলভ করব, কিভাবে কার কনসেপ্টের মধ্যে কার কনসেপ্টটা পেঁচাচ্ছে, কার কনসেপ্টের মধ্যে কার কনসেপ্টটা যুক্ত করা যায়, কিভাবে সেখান থেকে সুবিধা নেওয়া যায়, এ টু জেড সে বিষয় নিয়ে আমরা হচ্ছে যে দেখাশোনা করব। চলো শুরু করি। প্রথমত ফার্স্টে যে আমাদেরকে কোশ্চিনটা বলতেছে, দেখো কোশ্চিনে বলতেছে যে নিচের কোন প্রতীক দ্বারা একমুখী বিক্রিয়া প্রকাশ করা যায়। আচ্ছা, একমুখী বিক্রিয়া প্রকাশ করার জন্য আমরা যে কাজ করি সেটা হচ্ছে অ্যারো, অ্যারো সাইন ডিরেক্ট। ঠিক আছে? আচ্ছা, আর উপমুখী বিক্রিয়ার জন্য আমরা হাফ অ্যারো, ডাবল দুই দিকে প্রকাশ করি, তাই না? তাহলে এটার উত্তরটা কি আমার ডিরেক্ট? অ্যারো। এই অ্যারো, এই অ্যারো বা এই অ্যারো কিন্তু না। ঠিক আছে? আর সমান চিহ্নটা আমরা জাস্ট সেই ক্ষেত্রে ব্যবহার করব যখন আমার বিক্রিয়াটা হচ্ছে সমতা, বিক্রিয়াটা ব্যালেন্সড বা অলরেডি বিক্রিয়াটা সমতাকরণ যদি থাকে, তখনই আমরা কেবল সমান চিহ্নটা ব্যবহার করব বিক্রিয়া সমতাকরণ থাকলে। ঠিক আছে না? ওকে। এরপরে বলে দেখো নিচের কোনটি সমানুকরণ বিক্রিয়া। দেখো আমরা যে আমাদের সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, সমানুকরণ এর উপর ভিত্তি করে, মানে মেকানিজমের উপর ভিত্তি করে যে ধরনের মেইন 4টা ভাগ আছে, যে ভাগটা আসলে ডিরেক্ট তোমার এতি নাই, তোমারটা জারণ বিজারণের মধ্যে ভাগ করে রাখা আছে, মানে ডিরেক্ট তোমার বইয়ের মধ্যে নাই। বাট দেখো মেকানিজমের উপর ভিত্তি করে আমি তোমাকে 4টা ভাগের কিছু বিষয় বলতেছি। মেকানিজম, হ্যাঁ, মেকানিজমের উপর ভিত্তি করে আমি বললাম কয় ভাগের ভাগ? 4। এই 4টা ভাগের ভিতরে একটা বলতেছি আমি সংযোজন। সংযোজন। তারপরেরটা কি নাম বলো তো? তারপরেরটা হচ্ছে আমার বিয়োজন। বিয়োজন, সংযোজন, তারপরেরটা হচ্ছে আমাদের বিয়োজন। থার্ড যে জিনিসটা সংযোজন বিয়োজনের পরে আছে হচ্ছে আমাদের প্রতিস্থাপন। প্রতিস্থাপন, প্রতিস্থাপন। তারপরে ফোর্থ যে জিনিসটা সেটা থাকে হচ্ছে আমাদের সমানুকরণ। এখন আমি এই 4টা নিয়েই একটু বেসিক তোমাকে হচ্ছে খালি জাস্ট সিম্পল আলোচনা করে দিব। যেহেতু আমি বললাম এটা আমাদের এসএসসি প্লাস ক্লাস, তাই আমাদেরকে অবশ্যই একটু খুঁটিনাটি জানতে হবে। হ্যাঁ, সংযোজন যে বিক্রিয়াটা, এটার মানে হচ্ছে যা কিছু যুক্ত হবার তা খালি যুক্ত হবে, যা কিছু ঢোকার তা খালি ঢুকবে, কোনো কিছু বের হবে না। বিয়োজন বিক্রিয়াটা হচ্ছে এক্স্যাক্ট সংযোজন বিক্রিয়ার বিপরীত। যা কিছু বাইর হবার তা বাইর হবে, কোনো কিছু যুক্ত হবে না, যা কিছু বের হবার তা বের হবে। প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে এই দুইটার সামেশন, এই দুইটার মিক্স আপ, একটা ঢুকবে একটা বাইর হবে, সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আর সমানুকরণ যে বিক্রিয়ার প্রকারভেদটা আছে, এই জিনিসটা কি আসলে? এই জিনিসটা কি হচ্ছে, না কিছু ঢুকবে না কিছু বের হবে, না একই সাথে ঢুকবে একই সাথে বের হবে। এই জিনিসটা হচ্ছে জাস্ট তাদের ওরিয়েন্টেশনে চেঞ্জ হবে। এবং তোমার আমার সমানুকরণ বিক্রিয়ায়, তোমার ক্ষেত্রে আমি বলে রাখবো তুমি একটু দুইটা অ্যাডভান্স সমানুকরণ বিক্রিয়া দেখে রাখো। এটা হচ্ছে আসলে তোমার জৈব রসায়নের, আমি যখন নিজে হচ্ছে ক্লাসটা নিছি তখন আমি তোমাকে প্রকাশও করছিলাম যে জৈব রসায়নের ইতিহাসটা কেমনে আসে। এটা আসে হচ্ছে একটা দুর্ঘটনা থেকে। ওই দুর্ঘটনা হচ্ছে আমাদের ফেডরিক উলার সাহেব একদিন অ্যামোনিয়াম যে সায়ানাইড আছে, অ্যামোনিয়াম সায়ানাইড, এটাকে আর কি হিট দিলেন, ভুলবশত দিলেন হচ্ছে হিট। তারপরেই হয়ে গেল জৈব রসায়ন আমাদের কেল্লাফতে করে দিল। এবং এটা হিট দেওয়ার কারণে উনি যে জিনিসটা আবিষ্কার করে ফেললেন ভুলবশত আর কি, দেখো সেই জিনিসটা হচ্ছে এটা, এইটা। এটা আসলে বেসিক্যালি কি ভাই বলো তো? এটা হচ্ছে ভাইয়া ইউরিয়া, এটা হচ্ছে ইউরিয়া, ইউরিয়ার সংকেত। এই যে দেখো এখানে নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন অক্সিজেন জয়টা আছে, এ পাশেও তয়টাই আছে। এটা হচ্ছে তোমার এসএসসি লেভেলের জানা একমাত্র সমানুকরণ বিক্রিয়া। এছাড়াও যদি বিক্রিয়াটা এমন হয়, ধরো এই যে CH3 CH2OH, এটা থেকে নর্মালি এই বিক্রিয়া হয় না, বাট আমি তোমাকে বলতেছি যে ইফ যদি কখনো দেখো এরকম, তাহলে এটাও কিন্তু একটা সমানুকরণ বিক্রিয়া। অ্যালকোহল থেকে এটা কি হচ্ছে? ইথার হচ্ছে। এটা হয় না, সাধারণত বিক্রিয়া হয় না, তারা পরস্পর সমাণু। বাট যেটা হয় সেরকমটা আরেকটার যদি উদাহরণ আমি বলি, সেটা হচ্ছে এই যে দেখো এদিকে দেখো ভালো করে, CH3 CH ডাবল বন্ড COH CH3। দেখো এটা একটা অ্যালকিনের অ্যালকোহল না? এখানে একটা বিক্রিয়া তুমি দিতে পারো, এখানে একটা বিক্রিয়া তুমি দিতে পারো। এখানে মেকানিজমটা কি ঘটে জানো? এই যে দেখো, এই ডাবল বন্ডটাকে এই অক্সিজেন বাবাজি টেনে নেয়, এই হাইড্রোজেনটাকে এই কার্বনকে দিয়ে দেয়। যদি দিয়ে দেয় এবং যদি টেনে নেয়, তাহলে এখানে থাকলো কি? এখানে থাকলো হচ্ছে এরকম CH3, তারপরে থাকে হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CHOH CH3, এমন থাকে। বুঝছো সিঙ্গেল বন্ডের কাহিনীটা কি? এই 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 একটা মিনিট ভাইয়া, ভুল করলাম তো একটা। জিনিসটা হচ্ছে না থাকে হচ্ছে এরা
এটা কেউ থাকে? এটা কেউই থাকে না, এটা কেউ থাকবে না। ওকে, আর নিচ্ছে না। এই যে এটা থাকে হচ্ছে, এখানে কি ডাবল বন্ড হয়ে গেছে না? এই যে ডাবল বন্ড, এটা হয়। একটা হচ্ছে, এটা হচ্ছে অ্যালকিনের অ্যালকোহল, অ্যালকিনের অ্যালকোহল থেকে এটা হয় কি আমাদের? এটা হয় হচ্ছে আমাদের একটা কিটন। এই ঘটনাটা ঘটতে পারে, এই ঘটনাটা ঘটে। এই ঘটনাটা যখন ঘটে সেটাও একটা বিক্রিয়া, সমনীকরণ বিক্রিয়া। তাহলে এখানে সমনীকরণ বিক্রিয়া একমাত্র কোথায়? যেটা সব থেকে কমন সেটাই আসবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। দেখো রাইট আনসার আমরা চলো দেখি। এই যে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সটটা বলতেছে এই যে একটা বিক্রিয়া, দেখো তো এটা ভেঙে যা কিছু বাইর হওয়ার তা বাইর হলো কি? PCl3 থাকলো আর ক্লোরিনটা বাইর হয়ে গেল। তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া? এক্ষুনি পড়লাম না কি, মেকানিজমের উপর ভিত্তি করে বিয়োজন বিক্রিয়া। তাহলে বিয়োজন রাইট আনসারে ডান। এরপরে দেখো বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কত প্রকার? দুই প্রকার, একমুখী আর দ্বিমুখী, না উভমুখী। একমুখী, একমুখী বা ইউনিডিরেকশনাল বা ইররিভার্সেবল, আরেকটা হচ্ছে আমাদের রিভার্সেবল বা উভমুখী। আরেকটা হচ্ছে আমাদের রিভার্সেবল বা উভমুখী বিক্রিয়া। এই দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে উভমুখী। তার রাইট আনসারটা হচ্ছে দুই। দুই। নেক্সট, কোনটি নন রিডক্স বিক্রিয়া? রিডক্স বিক্রিয়াগুলা কারা, এদেরকে আমাদেরকে একটু মনে রাখা লাগে। আসলে রিডক্স মানে হচ্ছে সেখানে অক্সিডেশন আর রিডকশন একসাথে হবে। অ্যাজ ইউজুয়াল এটা একটা যেহেতু মানে আসলে যুগলায়ন প্রক্রিয়া, মানে একটা হলে আরেকটা হয়, সো এটা হবেই, না হওয়ার কিছু নাই। সো রিডক্স বিক্রিয়াগুলোর ভিতরে থাকে হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, আমি বলতে পারো হচ্ছে দহন, তারপরে হয় হচ্ছে ভাই সংযোজন, সংযোজন, তারপরে হয় হচ্ছে তোমার বিয়োজন। এই সবগুলাই কিন্তু রিডক্স বিক্রিয়ার উদাহরণের মধ্যে যায়। হ্যাঁ, তারপরে হয় হচ্ছে ভাই প্রতিস্থাপন, প্রত্যেকটা কিন্তু দেখছো, প্রতিস্থাপন, প্রতিস্থাপন, এই কয়টাই হচ্ছে আমাদের রিডক্স বিক্রিয়ার ভিতরে যাবে। ওকে, এরপরে যদি আমি যাই নন রিডক্স বিক্রিয়াগুলা, নন রিডক্স, নন রিডক্স, সো এর মধ্যে আবার বেশ কিছু বিক্রিয়া আছে। যেমন ধরো আমি যদি একটু দেখাই, আমি তোমাকে যদি একটু বলি, প্রথম যেটা সেটা হচ্ছে এই যে দেখো এখানে দেওয়াই আছে আসলে পানি যোজন। হ্যাঁ, পানি যোজন এরকম একটা। তারপরে হচ্ছে আমাদের প্রতিস্থাপন আমরা দিছি না এখানে, যেটা সেটা হচ্ছে কি বলে এটাকে, প্রশমন, প্রশমন। এগুলা কিন্তু দরকার, কনসেপ্ট খুবই খুবই পরিমাণে দরকার। তারপরে হচ্ছে আমাদের অধঃক্ষেপণ। এই বিক্রিয়াগুলোতে কি হয় বলতো, কোনো চেঞ্জ হয় না, অধঃক্ষেপণ, এই সকল বিক্রিয়াগুলা। তার মানে এখানকার রাইট আনসারটা কি আমাদের, এই যে পানি যোজন। নিচের কোন বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া? দহন বিক্রিয়া তাপ উৎপাদী হয়, নরমালি হয়। সকল দহন বিক্রিয়া তাপ উৎপাদী এক্সেপ্ট, এক্সেপ্ট সকল দহন বিক্রিয়া তাপ উৎপাদী এক্সেপ্ট, এটা আমরা লিখে জানাইছিলাম তোমাদের, কিন্তু সকল দহন বিক্রিয়াই তাপ উৎপাদী, দহন বিক্রিয়া তাপ উৎপাদী একটা ছাড়া, তাপ উৎপাদী একটা ছাড়া, কে? N2 প্লাস O2 2NO। এখানে ডেল এইচ এর মানটা হয় হচ্ছে ভাইয়া আমাদের পজিটিভ। এই একটা বিক্রিয়া ছাড়া, এক্সেপ্ট এই বিক্রিয়া, এটা হচ্ছে এক্সেপ্ট মানে ব্যতিক্রম, এই বিক্রিয়া ছাড়া পৃথিবীর সকল দহন বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে এটা তাপ উৎপাদী। এটা তো হচ্ছে আমাদের অম্লক্ষার প্রশমন, সেটা তো তাপ উৎপাদী হবেই, এটাও দহন বিক্রিয়া তাপ উৎপাদী। এই যে দেখো এই দহন বিক্রিয়াটাই তো আমাদের তাপহারী বিক্রিয়া, মানে রাইট আনসারটা কি ডি। দেখছো, এই কনসেপ্টটা যদি জানা থাকতো তাহলে অবশ্যই তুমি একেবারে দেখেই ঝটপট উত্তরটা বের করে ফেলতে পারতা। ঠিক আছে, এটা আসলে মানে দেখে বলার মতন কোনো জিনিস না, এটা আসলে তোমার অভিজ্ঞতালব্ধ ফলাফলই। হ্যাঁ, প্রশমন বিক্রিয়া তাপ উৎপাদী হবে জানো, এটা জানো তুমি, হচ্ছে যে দহন বিক্রিয়া তাপ উৎপাদী এটাও জানো। এই যে এই কনসেপ্টগুলোর সাথে একসাথে মিক্স করে তারপরে তুমি উত্তরটা আসলে করতে পারবা। ওকে, দেখছো রাইট আনসার দেখা শেষ। নাইট্রোজেনের অণুতে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? আসলে জিরো, কারণ আমরা ওটার মান x × 2 ইজ ইকুয়ালস টু কত বলবো বলো তো? ওটার কি কোনো চার্জ আছে? চার্জ নাই, তার মানে জিরো না, তাহলে জিরো। তার মানে এখানে x ইজ ইকুয়ালস টু হোয়াট? জিরো। ওকে, ডিরেক্ট তুমি যদি আসলে বের করতে চাও নিয়ম অনুযায়ী। আচ্ছা, তার মানে এটা রাইট আনসার হচ্ছে জিরো। এরপরে এই একটা বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করতেছি, দিয়ে সোডিয়াম কার্বনেট তৈরি হচ্ছে এবং পানি। সোডিয়াম কার্বনেটটা কি বলতো? লবণ। এটা জলীয় দ্রবণটা হচ্ছে ক্ষারীয়, সেটা আমি জানি, সেটা জানার কথা, বাট এটা আসলে একটা লবণ। সোডিয়াম কার্বনেট কি একটা লবণ না? লবণ। এখন এই বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? দেখো, তুমি একটা বিক্রিয়া করলা, বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন হলো, লবণ আর পানি উৎপন্ন হওয়ার মানে বিক্রিয়াটা অবশ্যই হচ্ছে আমাদের কি হবে? প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, এমন না? অবশ্যই। তার মানে এটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। ডান। তাহলে এটা হচ্ছে কি আমাদের সি, প্রশমন বিক্রিয়া। সি না? বলো, বুঝা গেছে? পারবো? সি বা প্রশমন বিক্রিয়া। ডান। ওকে, নেক্সটটাই দেখি। নিচের কোন বিক্রিয়াটি জারণ বিজারণ ঘটে না? তার মানে ওই যে ওরকম আমাকে বিক্রিয়া খুঁজে বের করতে হবে। আমি জারণ বিজারণ ঘটে না কোথায় দেখলাম? পানি যোজনে দেখলাম।
তারপরে হচ্ছে পানি যোজন মানে কিন্তু খালি পানিটা অণু আকারে যুক্ত হয়ে যাওয়া। আচ্ছা, পানি যোজনে দেখলাম, তারপরে দেখলাম আমার প্রশমনে, তারপরে দেখলাম আমার হচ্ছে যে অধঃক্ষেপণে। এই ধরনের বিক্রিয়াগুলো আসে কিনা সেটা আমরা খুঁজে বের করব। আচ্ছা, প্রথম বিক্রিয়াটা দেখো, ফেরিক ক্লোরাইড আর হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করতেছে, যে ফেরাস ক্লোরাইড এবং সালফার মুক্ত হচ্ছে। তার মানে অবশ্যই এটা তো আমার প্রতিস্থাপন একটা বিক্রিয়ার মতন ভাবে যুক্ত হচ্ছে। দেখো সালফারটা এখান থেকে প্রতিস্থাপিত হয়ে গেল, HCl তৈরি হলো। তার মানে প্রতিস্থাপন বিক্রিয়া তো জারণ বিজারণ বিক্রিয়া, মানে এটা তো জারণ বিজারণ বিক্রিয়া, এটা তো জারণ বিজারণ ঘটে না চাইছে, এটা তো না। আচ্ছা, সোডিয়াম সালফেটের সাথে বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করছি, বেরিয়াম সালফেটের আমাদের অধঃক্ষেপ পড়ে যাচ্ছে আর সোডিয়াম ক্লোরাইড থাকতেছে। এটা কি একটা অধঃক্ষেপণ বিক্রিয়া না? তার মানে এটা কি না? দেখো এখানে সোডিয়াম সালফেট বেরিয়াম ক্লোরাইড প্রত্যেকটা জারণ মান বাম দিকে যা, প্রত্যেকটা জারণ মান ডান দিকে তা, কোনো প্রকার জারণ মানের কোনো পরিবর্তন নেই। তার মানে এটা দিতে জারণ বিজারণ ঘটে না। সিম্পল। তাহলে রাইট আনসার তো আমরা পেয়ে গেলাম খুঁজতে যে। আর এখানে দেখো এটা প্রতিস্থাপন বিক্রিয়া, এখানেও দেখো এটা হচ্ছে আমাদের একটা প্রতিস্থাপন বিক্রিয়া। ডান, ক্লিয়ার? ওকে, এরপরে দেখো তো, নাইট্রোজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপাদন কোনটি প্রভাবক হিসেবে কাজ করে? এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করে হচ্ছে, জেনে রাখো একটু অ্যাডভান্স জিনিসপাতি, প্রভাবক হিসেবে কাজ করে হচ্ছে ফেরাম। হ্যাঁ, আর প্রভাবক সহায়ক হিসেবে, মানে প্রভাবকের কার্যকারিতা বৃদ্ধির জন্য এখানে একটা প্রভাবক সহায়ক হিসেবে ব্যবহার করা হয়। প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে হচ্ছে আমাদের সহায়ক মলিবডেনাম চূর্ণ। মলিবডেনাম চূর্ণ প্রভাবক সহায়ক হিসেবে কাজ করে, কে বলো? মলিবডেনাম চূর্ণ। ক্লিয়ার? তার মানে এটা কি? ফেরাম। প্রভাবক সহায়ক হিসেবে কাজ করবে কে? মলিবডেনাম চূর্ণ। ওকে, এই তো পরেরটা, সোডিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড অধঃক্ষেপ পড়তেছে, মানে এটা একটা অধঃক্ষেপণ বিক্রিয়া। বিক্রিয়াটি কোন ধরনের? আরে বলে দিলাম, অধঃক্ষেপণ বিক্রিয়া। ডান। ওকে, এই যে সিলভার ক্লোরাইড এর অধঃক্ষেপ পড়ে, এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে, এগুলো করে করে আসতে হবে। আচ্ছা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এইখানে আমাদের হাইড্রোজেনের জারণ মান কত? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, -1, তাই না? হাইড্রোজেনের জারণ মান দুইটাই হয়, একটা হচ্ছে +1, একটা হচ্ছে -1। এখানে অলরেডি লিথিয়াম নামক একটা ধাতু আছে, এই ধাতু থাকার ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ধাতু আছে, সেক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে যে -1ই হবে। এখানে লিথিয়াম হচ্ছে +1, অ্যালুমিনিয়াম হচ্ছে +3, হাইড্রোজেন হচ্ছে যে -1 × 4। হাইড্রোজেন হচ্ছে আমাদের -1 × 4, এমন। বুঝছো টোটালে? দিয়ে আসলে কত হচ্ছে? 0, এমন। তার মানে হাইড্রোজেনের উত্তরটা হচ্ছে এখানে একমাত্র অর্থাৎ হলো হাইড্রোজেন। ডান। ও ও ও ও ও ও ও ও ও ও। এই যে এই বিক্রিয়া বি আর সি উভয়ই ছিল, এ দেখছো বেশি তাড়াহুড়া করে হচ্ছে যে কি করছি। এখানে যে একটা নতুন কনসেপ্ট আছে সেটা তো হচ্ছে যে আমরা, সরি, এখানে যে একটা নতুন কনসেপ্ট আছে দ্বি প্রতিস্থাপন, সেটা দেখি নাই, সেটা তুমি বলবা না? বলো তো, বয়সের দোষে আগাই গেছি আসলে। নতুন কনসেপ্ট একটা কি? দ্বি প্রতিস্থাপন। দ্বি প্রতিস্থাপন মানে কি? দ্বি প্রতিস্থাপন মানে হচ্ছে, যেমন ধরো আমি যদি বলি জিঙ্ক প্লাস কপার সালফেট, হ্যাঁ, এমন যদি বিক্রিয়াটা হয় তাহলে এটা হচ্ছে একক প্রতিস্থাপন। এটা কি হবে? জিঙ্ক সালফেট প্লাস কপার, মানে একজন একজনকে প্রতিস্থাপিত করে চলে যাচ্ছে, বিক্রিয়াটা এমন। কিন্তু এখানে একটা অপশন আছে, দেখো বি আর সি উভয়ই, এরকম যখন ডাবল অপশন থাকে মানে কোথাও, তাহলে ওখানে দেখা যায় যে ওই ডাবল অপশন উত্তর হওয়ার পসিবিলিটিস হচ্ছে 90%। লিটারেলি এটা মিলায় দেখো তুমি। আমি একটা চিট কোড বললাম, আমি বলছি না যে এটা সবসময়ই খাটবে, বাট এটা 90%ই হয়। যদি ডাবল অপশন থাকে তাহলে ওই ডাবল অপশনটা ঠিক হওয়ার চান্সেস থাকে হচ্ছে 90% লিটারেলি। এটা কিন্তু একক প্রতিস্থাপন। বাট এই সেম বিক্রিয়াটা যদি আমরা এমনভাবে করতাম যে জিঙ্ক ক্লোরাইড, হ্যাঁ, প্লাস হচ্ছে কপার সালফেট দিয়ে আমরা বলতেছি হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার ক্লোরাইড, এই বিক্রিয়া যদি বলতাম, বিক্রিয়াটাকে যদি আমি এইটা বলতাম, তাহলে এইটা ঠিকই হয়ে যেত আমাদের, কি বলতো ভাইয়া? এইটা দ্বি প্রতিস্থাপন। সো এখানে তো এই দুইটা জিনিস, দ্বি প্রতিস্থাপনও হয় আবার হচ্ছে অধঃক্ষেপণও হয়। মানে রাইট আনসারটা হচ্ছে এই যে এইটা, বি আর সি, আর এখানে -1। ঠিক আছে? ওকে, নিচের কোন বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় চাপের কোনো প্রভাব নেই? চাপের প্রভাব থাকার জন্য দুইটা কন্ডিশন আছে। কন্ডিশন আছে না দুইটা? মনে আছে তোমাদের? প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে আমাদের উৎপাদ ও বিক্রিয়কে অন্তত একটি করে গ্যাসীয় অণু থাকা লাগবে। গ্যাসীয় অণু মাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটা ফিল আপ করতেই হবে। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে যে গ্যাসীয় অণুসমূহের উৎপাদ ও বিক্রিয়কে গ্যাসীয় অণুর মোল সংখ্যার পার্থক্য থাকা লাগবে। মোল সংখ্যা একই হওয়া যাবে না, মোল সংখ্যার পার্থক্য থাকা লাগবে।
পার্থক্য মাস্ট। তাহলে এখানে দেখো নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস আছে মোল সংখ্যার পার্থক্য আছে, মানে চাপের প্রভাব আছে। নাইট্রোজেন অক্সিজেন গ্যাস আছে কিন্তু মোল সংখ্যার পার্থক্য নাই, এখানে 1 এখানে 1 এখানে হচ্ছে 2, এখানেও 2 এদিকেও হচ্ছে টোটালে 2, মানে মোল সংখ্যার পার্থক্য নাই, মানে এখানে গ্যাসের কোনো চাপের কোনো প্রভাব থাকবে না। রাইট অ্যান্সার হচ্ছে বি। ডান। এখানেও দেখো গ্যাস আছে পার্থক্যও আছে, হবে। এখানে দেখো গ্যাস আছে, এটা একটা সলিড, এটা একটা গ্যাস। এটাতে আবার হচ্ছে যে দেখো এখানে কাহিনীটা কেমন, এখানে কাহিনীটা হচ্ছে এমন, এটা আসলে গ্যাস যেটা দিয়েছে এটা ভুল লিখছে, এটা হবে হচ্ছে সলিড, এটা হবে হচ্ছে সলিড। এই সলিডের ক্ষেত্রে এখানে আবার ঠিকই হবে পার্থক্য, কারণ এখানে দেখো একটা অণু গ্যাসীয় আছে, বাট এখানে তো নাই, এমন। আচ্ছা, উৎপাদ ও লিখে রাখছিলাম না, এটা আসলে বা দিয়ে দাও, অথবা বা মানে উৎপাদ বা বিক্রিয়ক, যে কোনো এক জায়গাতে থাকলেই হবে। এবার দেখো এই যে বিক্রিয়াটা বলতেছে, এই বিক্রিয়াটিতে বিজারক কে সেটা চাইছে আমার। কোশ্চেনটা মোটামুটি বেশ ভালো যাকে বলে। তো আমরা বিজারক বের করার জন্য জারণ কার হচ্ছে বিজারণ কার হচ্ছে সেটা খুঁজে বের করি, তারপরে আমাদের যে সিরিজ অফ সেট আছে আমরা যেটা চিনি সেটা বলে দিই। ফেরামের হচ্ছে ভাই +3, এখানে সালফার হচ্ছে -2, এই -2টা এখানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে ফেরামটা তো আমার +3ই থাকতেছে। +3 থেকে এটা আসলে +2 হবে, +2 হবে আসলে, +2 হবে, এটা ভুল লিখছে, হ্যাঁ এটা +2 হবে ভাই, এটাকে আমি ঠিক করে দিচ্ছি, এটা হচ্ছে +2 হবে অবশ্যই, নাহলে এটা তো বিক্রিয়া মিলতে পারে না। ওকে, এবার আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাকে চাইছে কে বলতো, বিজারক। বিজারক মানে হচ্ছে যে জারণ করছে। এ দেখো +3 থেকে যখন +2 হচ্ছে, তার মানে সে কি আসলে ইলেকট্রন গ্রহণ করতেছে না। ধরো ফেরাম +3 ছিল, ও এখানে এসে হয়েছে +2, তার মানে কি ও অবশ্যই একটা ইলেকট্রন মানে 1 মোল ইলেকট্রন গ্রহণ করছে। সালফার অলরেডি 2- মানে ও 2টা ইলেকট্রন গ্রহণ করেছিল, ও যদি 2টা ইলেকট্রনকে ত্যাগ করে দেয় তাহলে সে কিসে পরিণত হবে, সালফাইডে পরিণত হতে পারে না, পরিণত হতে পারে। দ্যাটস ওয়াই ইলেকট্রন ত্যাগ করতেছে কে আমার, হাইড্রোজেনের এই সালফাইড, এ না, এ, ও হচ্ছে আমার ইলেকট্রন ত্যাগ করতেছে। তার মানে ও যদি ইলেকট্রন ত্যাগ করে, ওই যে H2S এর S, ওই যে S2- মানে সালফাইড আয়নটা যদি ইলেকট্রন ত্যাগ করে, যে ইলেকট্রন ত্যাগ করে সে আসলে কি করে ভাইয়া, জারণ করে। যে জারণ করে ও জারিত হয়, কি হয় বলো, জারিত হয়। তার নাম হয় কি বলো তো, এক্স্যাক্টলি বিজারক। আমার চাইছেই তো এটা বিজারক। তার মানে এ জারণ করছে, জারিত হচ্ছে, বিজারকের নাম, তার মানে 2। রাইট অ্যান্সারটা হচ্ছে জাস্ট 2। তুমি একটা জিনিস মাথায় রাখবা, উৎপাদ থেকে কখনো জারক বিজারক আসবে না। জারক বিজারক জারণ বিজারণ সবসময় হবে বিক্রিয়ক থেকে। কনফিউশন থাকতে পারে, একের ভিতরে এক হবে না উত্তর, উত্তর হবে কত, 2, মানে উত্তর হবে সি, উত্তরটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। ক্লিয়ার কিনা, আশা করি ক্লিয়ার। সো ঠিক একই রকম ভাবে যদি আমরা ফেরামের জন্য এই সিরিজের নামগুলো বলতে চাই, তাহলে ফেরামের জন্য কি কি বলবো, ফেরামের জন্য বলবো হচ্ছে আমরা, ও হলো আমাদের কি করছে, বিজারণ, ও হচ্ছে আমাদের ইলেকট্রন গ্রহণ করছে, মানে হচ্ছে বিজারণ করছে, বিজারণ করছে মানে ও বিজারিত হয়েছে, বিজারিত হয়েছে, এবং তার নামটা কি হবে বলতো, জারক। এক্স্যাক্টলি তার নামটা হয়ে যাবে হচ্ছে জারক। ক্লিয়ার, ডান। তার মানে রাইট অ্যান্সারগুলো আমরা বুঝে গেছি আশা করি। ওকে, নেক্সটে চলো। অক্সিজেনের জারণ সংখ্যা নিচের কোনটি হওয়া সম্ভব। অক্সিজেন তার 3 টাইপের যৌগের ভিতরে 3 ধরনের জারণ সংখ্যা দেয়, এবং এই যে বললাম না, যেখানে একাধিক উত্তর থাকে, বিশেষ করে এই যে 4টা অপশন যুক্ত, সেটাই হয়। এটাই হচ্ছে দেখো, অক্সিজেনের নরমাল বা সাধারণ অক্সাইড, সাধারণ অক্সাইডে অক্সাইড কয় ধরনের হয় জানো ভাইয়া, সাধারণ অক্সাইড, সাধারণ অক্সাইড যেমন ধরো আমি বললাম হচ্ছে N2O, বা ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড, বা ধরো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এই যে এই ধরনের যে সাধারণ অক্সাইড, এই সাধারণ অক্সাইডেও জারণ মান হয় হচ্ছে আমাদের -2। অক্সাইড হয় হচ্ছে 9 ধরনের, অক্সাইড হয় কয় ধরনের বলো, 9 টাইপস, 9 প্রকারের অক্সাইড হওয়া সম্ভব, এমন। ওকে, সাধারণ অক্সাইডের কথা আমি বললাম। এরপরে আসে হচ্ছে আমাদের পারঅক্সাইড, 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 পারঅক্সাইডগুলো কেমন, এই যে এরকম N2O2, হ্যাঁ, তারপরে H2O2, এগুলো হচ্ছে আমাদের পারঅক্সাইড। পারঅক্সাইডে তুমি অক্সিজেনের জারণ মান খুঁজে পাবা হচ্ছে -1, এমন। আরেকটা আছে, সেটা হচ্ছে সুপার অক্সাইড। পারঅক্সাইডটা কি জানো, নর্মাল অক্সাইডের থেকে যদি একটা অক্সিজেন বেশি হয় তাহলে সেটাকে পারঅক্সাইড বলি। আর সুপার অক্সাইড বলে আরেক ধরনের যৌগ আছে, সেটা কি আবার, সেটা হচ্ছে যে সুপার অক্সাইড যেটাকে বলে, সেটা হচ্ছে যেমন হচ্ছে এই যে এটা হচ্ছে একটা সুপার অক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড। সুপার অক্সাইডে দেখা যায় পারঅক্সাইডের থেকে একটা অক্সিজেন পরিমাণ বেশি, পারঅক্সাইডের থেকে একটা অক্সিজেনের পরিমাণ বেশি। সাধারণ অক্সাইড, সুপার অক্সাইড, পারঅক্সাইড, সুপার অক্সাইড। যেমন আমি যদি পটাশিয়াম দিয়ে পারঅক্সাইড লিখি, তাহলে পটাশিয়াম দিয়ে পারঅক্সাইড কেমন হবে বলো তো, K2O2, এমন হবে না, এমন হবে। এন্ড K2O2টাকে তুমি আসলে কি লিখতে পারো, KO লিখতে পারো, পারো। এখন পটাশিয়াম, একটা পটাশিয়ামের জন্য একটা অক্সিজেন, যদি আরেকটা অক্সিজেনের পরিমাণ বেশি হয়,
বললাম না সুপার অক্সাইডের থেকে বেশি হয়, মানে পার অক্সাইডের থেকে সুপার অক্সাইড আরেকটা বেশি হয়, এই যে দেখো আরেকটা বেশি হয়ে গেছে। এখানে তুমি মান পাবা হচ্ছে মাইনাস হাফ অক্সিজেনের জারণ মান পাবা। ওটাকে এক্স ধরে তুমি বের করে দেখো মাইনাস হাফ পাবা, এটাকে এক্স ধরে তুমি বের করে দেখো -1 পাবা, -2 পাবা এখানে। তার মানে রাইট আনসার হচ্ছে সবগুলাই হইতে পারে, সবগুলাই। আচ্ছা, পলিমারকরণে একটা বিক্রিয়া, পলিমারকরণে কি বলতেছে যে একই বিক্রিয়কের অসংখ্য অণু যুক্ত হয়। ঠিক, যারা যুক্ত হয় ছোট ছোট গুলা ওদেরকে বলি আমরা মনোমার, আর যে বিশাল আকার চেনটা ক্রিয়েট হয় সেটাকে বলি আমি কি পলিমার। অ্যালকিন মনোমার হতে পারে, হ্যাঁ অবশ্যই হতে পারে, যেমন পলিথিন বানানোর ক্ষেত্রেই তো CH2 ডাবল বন্ড CH2, এটাকে যদি তুমি পলিমারাইজেশন বিক্রিয়ার ভিতরে দাও, যেটা হবে সেটা হচ্ছে যে এই যে একটা বন্ধন ভেঙে এই দুইটা কার্বনের মাঝে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, CH2 সিঙ্গেল বন্ড CH2 এমন। এটা যদি আমরা n সংখ্যক ব্যবহার করতে পারি তাহলে এখানে হয়ে যায় হচ্ছে n, ডান। এরপরে বলে কি বৃহৎ আণবিক ভর বিশিষ্ট নতুন যৌগের অণুকে মনোমার বলে। মনোমার কি না, বৃহৎ যে যৌগটা পাও সেটাকে বলা হয় পলিমার, মনোমার না নিশ্চয়ই। তার মানে রাইট আনসারটা কি আমাদের 1 আর 2, 1 আর 2। ওকে, নেক্সট দেখি নিচের কোনটি আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। আদ্র বিশ্লেষণ যে বিক্রিয়া, মানে আমরা বিক্রিয়া মানে কমপ্লিট করে সেখানে আসলে মানে বিশ্লেষিত করে ফেলতেছি। আর পরের কোশ্চেনের ভিতরে বলতেছে আদ্র বিশ্লেষণ মানে কি ভাই বলো তো? আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানি যুক্ত করে পানির মানে পানি যোজন একটা, আদ্র বিশ্লেষণ একটা। পানি যোজন মানে হচ্ছে পানির অণুটা খালি যুক্ত হয়ে যাবে, ওই যে গুণিতক আকারে, যেমন এই যে এরকম ভাবে এটা দেখো কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এটা কি পানি যোজন বিক্রিয়া। আদ্র বিশ্লেষণ মানে বুঝাই যাচ্ছে বিশ্লেষণ, তার মানে বিক্রিয়ক ভেঙে বিশ্লেষিত হবে। যেমন ধরো আমি যদি বলি যে আমাদের যে কোনো একটা যৌগের কথা তুমি চিন্তা করো, ওই যে এখানে যেটা দেওয়াই আছে আসলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটার জলীয় দ্রবণ আসলে অম্লীয় হয়। এটার জলীয় দ্রবণটা কেমন হবে? অম্লীয়, কারণ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের এত সবল খান না, বাট HCl খুবই সবল একটা অ্যাসিড। সো তার মানে এটাই হচ্ছে আমাদের সে রাইট আনসার। দেখো পানি যুক্ত করতেছি, পানি বিশ্লেষিত হচ্ছে, অন্য কথা হচ্ছে না। টিন ক্লোরাইড প্লাস টিন ডাইক্লোরাইড, মানে টিন ডাইক্লোরাইড প্লাস হচ্ছে যে ফেরিক ক্লোরাইড, এর সাথে টিন টেট্রাক্লোরাইড বিক্রিয়া করলো, এটা হলো। তার মানে এখানে যদি আমি দেখি তাহলে SN আসলে ছিল কত, এখানে 2+, এখানে কত হয়েছে বলো তো? SN 4+। তার মানে ও আরো দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, এখানে ফেরাম ছিল হচ্ছে 3+, ফেরাম হয়েছে এখানে কত ভাই বলো তো? 2+, ও একটা ইলেকট্রন গ্রহণ করছে। এখানেই হচ্ছে কাহিনী। এবং আমি তোমাকে একটা জিনিস বললাম, কখনো বিক্রিয়ক থেকে জারক মানে উৎপাদ থেকে জারক বিজারক হবে না, কোত্থেকে হবে? বিক্রিয়ক থেকে হবে। তাহলে এখানে ওরা যে কাজটা করছে, এই যে দেখো ওরা হচ্ছে যে উৎপাদ থেকে কোনো জারক বিজারক দেয়ই নাই, ওরাও কম চালাক না। তো তার মানে তুমি যদি বুঝো যে টিন একটা মানে উত্তর করার একটা সিম্পল টেকনিক বলি, টিন একই সাথে জারক আর বিজারক হইতে পারে না। মজাদার না? উত্তর তো বের করা খুব সহজ হয়ে গেছে। টিন একই সাথে জারক আর বিজারক হইতে পারে না, ব্রেইন। টিন একই সাথে জারক আর বিজারক হইতে পারে না, যদি না হয় তার মানে এখান থেকে একটা সত্য। আর যেহেতু এখানে একাধিক উত্তর দেওয়া আছে, মানে যে কোনো একটা সিঙ্গেল উত্তর হবে এমন না। তার মানে অবশ্যই ফেরাম হচ্ছে আমাদের এই যে ফেরিক যেটা, সেটা হচ্ছে আমাদের জারক। ও যদি জারক হয় তাহলে টিন হচ্ছে বিজারক। মানে রাইট আনসার হচ্ছে 1 আর 3। মানে আমার কোনো কনসেপ্টে যাওয়াই লাগলো না বা জানাই লাগলো না, রাইট আনসার হবে হচ্ছে 1 আর 3। তারপরেও যদি আমি আর একটু ভাঙি, মানে যেহেতু অ্যাজ ইউজুয়াল বুঝতেই তো পারতেছো ভাঙতে তো হবে। SN2+, ও দুইটা ইলেকট্রনকে ত্যাগ করতেছে, যে ইলেকট্রন ত্যাগ করে সে জারণ করে, জারিত হয়, নাম হয় বিজারক। দেখো SN2+ বিজারক, SN2+ জারক তো হইতে পারে না, তার মানে Fe3+ হচ্ছে যে জারক। আর জারক কেমনে? কারণ ও বিজারণ করে, বিজারিত হয়, নাম হচ্ছে তার বিজারক। ওরে কঠিন। মজাদার না? ওর কোশ্চিনের কারণেই নিজের উত্তর বের করে দিছে, ব্যাপারটা এরকম। যাই হোক, দেখো নিচের কোনটি অম্লধর্মী? চুন কখনোই না, এটা ক্ষারীয়। বালু, এই যে হয়ে গেল, বালি হচ্ছে ভাই সিলিকন ডাইঅক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে সিলিসিক অ্যাসিড তৈরি করে, বুঝছো? H2O এর সাথে যদি আসলে সিলিকন ডাইঅক্সাইড বিক্রিয়া করে, যেটা আসলে বালি, হ্যাঁ, তাহলে যে জিনিস তৈরি করবে সেটা হচ্ছে আমাদের সিলিসিক অ্যাসিড, H2SiO3, সিলিসিক অ্যাসিড, বুঝছো? অ্যান্টাসিড তো তুমি জানো, ওটা হচ্ছে যে মানে ক্ষারীয়। আর মরিচা হচ্ছে একটা অক্সাইড, Fe2O3, ধাতব অক্সাইড ক্ষারীয়ই হবে। OF2 যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? অক্সিজেন X ধরে নাও, মানে হচ্ছে +2 আসতেছে আর কি, প্লাস হচ্ছে আমাদের -1, ফ্লোরিনটা ইন্টু 2 = 0, তার মানে X এর জারণ মানটা কত আমাদের? +2। এটা সচরাচর কোনো অক্সাইড না যেহেতু অক্সিজেন, তাই এটা নিয়ে আসলে এত মাথা ব্যথা হওয়ার দরকার নাই বা প্রয়োজন নাই। বাট রাইট আনসারটা কি হবে বলো তো? এই যে আমাদেরই। এটার কারণটা হচ্ছে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি ওর জারণ মানটা হচ্ছে যে ফিক্স থাকবে, ব্যাপারটা এমন, বুঝছো? তাহলে OF2 তে কত হচ্ছে আমাদের? +2, যেটা বললামই, আর এটা হচ্ছে বালু। ওকে,
সো আমাদের যেটাই বলতেছিলাম যে আমাদের আসলে এমসিকিউ এর পার্ট শেষ, চলো হচ্ছে যে আমরা আমাদের সিকিউ কোশ্চেনের উত্তরগুলো করব। এবং এই সিকিউ কোশ্চেনের উত্তরগুলোর ক্ষেত্রে ওই যে যেটা অ্যাজ ইউজুয়াল যে লাসাতেলের নীতি, বিক্রিয়ার অবস্থা ব্যবস্থা বোঝা, এগুলা খুবই খুবই জরুরি। এগুলা ছাড়া কখনোই তুমি হচ্ছে যে টোটালে ইন টোটালটা কমপ্লিট করতে পারবা না, ইন টোটালটা কখনোই কমপ্লিট হবে না। তো চলো তাহলে হচ্ছে আমরা সিকিউ গুলা শুরু করি। আচ্ছা, তো তাহলে চলো আমরা হচ্ছে তাহলে সিকিউ পার্টটা শুরু করি। ও, তো এখানে কোশ্চেনটাতে কি বলে? কোশ্চেনটা বলতেছে আমাদের যে উদ্দীপক দেওয়া আছে, মাশাল্লাহ, উদ্দীপকের ভিতর থেকে লাসাদেলের নীতির ব্যাখ্যা করতে হবে আমাদেরকে। এই একটা বিক্রিয়ক, এটা হচ্ছে আসলে বিক্রিয়ক, এই যে দেখো এই গ্রাফেরটা বিক্রিয়ক বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে হচ্ছে আমাদের আসলে উৎপাদ। ব্যাপারটা এরকম, উৎপাদ হিসেবে নাইট্রিক অক্সাইডকে বলতেছে, তার মানে বিক্রিয়ক হিসেবে বিক্রিয়াটা তুমি অ্যাজিউম করতেই পারো N2+O2, অথবা তোমাকে হচ্ছে যে ফুল কোশ্চেন আরো ডিটেইল আকারে দেয়া থাকবে। হ্যাঁ, তো যেহেতু এখানে নাই তাহলে আমি তোমাকে এটা করে দেখাচ্ছি, এটা কেমন ভাবে তুমি আসলে চিন্তা করবা। এটাকে যেমন ভাবে চিন্তা করবা সেটা আমি করে দেখাচ্ছি। এটাকে তুমি চিন্তা করবা হচ্ছে এরকম ভাবে, N2+O2 দিয়ে আসলে কি তৈরি করতেছে, 2NO, এমন, তাই না? চলো এটাকে লক মারি, তারপরে এই কালারটুকুকে ঠিক করে দিই। ওকে, আশা করি বোঝা গেছে। এই বিক্রিয়াতে ডেল এইচ এর মানটা কি বলতো? বলছি না এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া একটা, মানে পজিটিভ। তার মানে এই বিক্রিয়াতে যেহেতু এ হচ্ছে আমাদের গ্যাস, এও হচ্ছে আমাদের গ্যাস, দ্যাটস ওয়াই এই বিক্রিয়াতে চাপের কোনো প্রভাব নাই। চাপের কোনো প্রভাব আছে? নাই। এখানে তাপমাত্রার প্রভাব আছে একমাত্র, তাপমাত্রার প্রভাব। আমি তোমাকে তাপমাত্রার প্রভাব নিয়ে কি কেমনে বুঝাইছি বলো তো? তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাব হচ্ছে এমনে বুঝাইছি, পরিবেশ চাই তাপীয় সমতা, ও চাই, আমি ক্ষমতার চেয়ার চাই না, আমি চাই সমতার চেয়ার। আমাদের ডাকসু হচ্ছে তো তো এরকম অবস্থা। যাই হোক, সো তাপমাত্রার প্রভাবটা আসলে কেমন? পরিবেশ চাই হচ্ছে তাপীয় সমতা। সো তাপমাত্রার প্রভাবে এজেন্ট হচ্ছে তিনটা। এক হচ্ছে তুমি, যে আসলে তাপ দিতে পারো, তাপ কমাইতে পারো, এক। আরেকজন পাবলিক হচ্ছে বা আরেকজন মুখ্যমণি হচ্ছে আমাদের বিক্রিয়াটা নিজে। ও সামনে গেলে তাপ উৎপাদী বিক্রিয়াতে সামনে গেলে তাপ উৎপাদন হয়, পেছনে আসলে তাপ হ্রাস পায়। তাপ হারি এরকম একটা বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া সামনে যদি ঘটে, মানে বিক্রিয়া যদি ডান দিকে ঘটে তাহলে তাপ হ্রাস পাবে, পিছনে ঘটলে তাপ উৎপাদন হবে। আর একটা হচ্ছে পরিবেশ, যার ল্যাদ খেয়ে পড়ে থাকা ছাড়া আর কোনো কাজ নাই, ও পড়েই থাকে সবসময়। ওর কাছ থেকে কেউ বিক্রিয়া চাইলে তাপ নিয়ে নিবে, বিক্রিয়া চাইলে ওকে তাপ দিয়ে দিবে, ওর ইচ্ছা, বিক্রিয়ার ইচ্ছা। এখন ও মানে যে পরিবেশ, সে চায় কি তাপীয় সমতা। সো তাপীয় সমতা হলে এই বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা তাপমাত্রা বাড়ালে, দেখো আমি হচ্ছে জাস্ট ডিরেক্ট ওই জায়গাটাগুলো লিখতেছি, তাপমাত্রা বাড়ালে বলো পরিবেশ কি চাই? তাপীয় সমতা। তুমি তাপমাত্রা বাড়াই দিচ্ছ বিক্রিয়ার ভিতরে, পরিবেশ তাহলে কি চাইবে? সেটাকে কমাতে চাইবে, মানে ওই বিক্রিয়াটা কি চাইবে? কমাতে চাইবে, কারণ পরিবেশ চাই তাপীয় সমতা। ওই বিক্রিয়া যদি তাপমাত্রা কমানোতে এখন হেল্প করে, মানে তুমি যা মানে দিতেছো ও সেটাকে প্রশমিত করে দিবে। প্রশমিত করে দিলে বিক্রিয়াটা কোন দিকে যাবে বলো? এই বিক্রিয়াটা যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলেই তো তাপমাত্রাটা কমে, কারণ এটা তো তাপহারী বিক্রিয়া, যত সামনের দিকে যাবে তাপমাত্রা তত কমতে থাকবে। তার মানে আমরা স্পেসিফিক ভাবে বলতে পারি তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া কোন দিকে যাবে? বিক্রিয়া সামনে অগ্রসর হবে, সম্মুখমুখী। তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া সম্মুখমুখী, এমন। আর আমি যদি এটা উল্টা করি, তাহলে উল্টা করলে কি? তাপমাত্রা হ্রাস করলে ও কি চাইবে বলো? তাপমাত্রা হ্রাস করলে ও চাইবে হচ্ছে তাপমাত্রা এখন বাড়াইতে। ও যেহেতু সমতা চায়, তাই না? আমি চাই সমতার চেয়ার, যেটা বললাম। তাহলে সমতা চাই, তাহলে এটা কি হবে? বিক্রিয়া পশ্চাৎমুখী, কারণ বিক্রিয়া পশ্চাৎমুখী আসলেই তো তাপমাত্রা উৎপাদন হবে। এটা তাপহারী বিক্রিয়া না, তাপহারী বিক্রিয়া পেছন দিক দিয়ে ঘটলে তাপ উৎপাদী হয়ে যাবে, ব্যাপারটা এরকম। তাহলে এটা কি হবে? বিক্রিয়া পশ্চাৎমুখী। বা একটা পারলে তুমি জানো আর একটা কি হবে, এক্স্যাক্টলি উল্টো হবে। ডান, তাপমাত্রার প্রভাব কিন্তু শেষ। এখন এই জিনিসটাই তুমি উল্লেখ করে লিখবা। প্রথমে বিক্রিয়া লিখলা, যে বিক্রিয়াটা, উদ্দীপকের বিক্রিয়াটা এরকম। এই বিক্রিয়ার সাম্যাবস্থায় আমরা চাপের কোনো প্রভাব দেখতে পাই না। কেন দেখতে পাই না? চাপের প্রভাব নাই। এটা যে আমরা লিখবো যে চাপের প্রভাব নাই, কেন? কারণ এখানে অণুর সংখ্যা, উদ্দীপক ও বিক্রিয়কে অণুর পার্থক্য নাই, সমান। চাপের প্রভাব আসলে কি নাই বলতো? প্রভাব নাই। এখন যদি আমরা ঘনমাত্রার প্রভাবের কথা বলি, তাহলে ঘনমাত্রা, আমরা যদি নাইট্রোজেন আর অক্সিজেনের পরিমাণ বাড়াই, তাহলে মানে নাইট্রোজেন আর অক্সিজেন বা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে উৎপাদ তৈরি হবে। N2 ও O2 এর ঘনমাত্রা বাড়ালে কি হবে বলতো? NO, উৎপাদন বাড়বে, অ্যাজ ইউজুয়াল উৎপাদন বাড়বে। এখন আমি চাই হচ্ছে, আমি নতুন করে যুক্ত কিছু করতে পারবো না, আমি বিজনেসম্যান, আমার টার্গেট হচ্ছে যে কম দিয়ে কিভাবে বেশি নিয়ে আসা যায় ওখান থেকে। সো আমি নতুন করে N2O2 যুক্ত করতে পারবো না, বাট আমি আর একটা কাজ করতে পারবো, NO কে সরিয়ে নিতে পারবো বিক্রিয়া স্থল থেকে। তাহলে আমি এটাও বলতে পারি যে এছাড়াও আমরা বিক্রিয়া স্থল থেকে যদি
নাইট্রিক অক্সাইড NO-টাকে সরিয়ে নিই, তাহলেও NO-টা সরিয়ে নিলে আবার কি বিক্রিয়কের ঘনমাত্রাটা বেড়ে গেল না, তখন এরা বিক্রিয়া করে উৎপাদটা তৈরি করবে। বিক্রিয়া সরিয়ে নিলে NO উৎপাদন বাড়বে। ডান, শেষ। 4-এ 4 পেতে তুমি বাধ্য, হ্যাঁ 4-এ 4 ইনশাল্লাহ। ঠিক আছে, এই জিনিসটুকুই খালি লিখতে হবে, ঠিকভাবে বুঝাইতে হবে। ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেনটাতে কি বলে দেখো তো। নেক্সট কোয়েশ্চেনটা বলতেছে এই একটা বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে, অ্যামোনিয়াম সায়ানাইড বিক্রিয়া করে ইউরিয়া তৈরি করতেছে, এটা একটা কি সমানুকরণ বিক্রিয়া। সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম ব্রোমাইড বিক্রিয়া করে সিলভার ব্রোমাইড এবং সোডিয়াম নাইট্রেট তৈরি করতেছে, এটা একটা আবার অধক্ষেপণ বিক্রিয়া। প্রদত্ত বিক্রিয়া সমূহের মধ্যে 3 নং বিক্রিয়াটি আলোচনা করো। 3 নং যেটা বিক্রিয়া সেটা কি একটা অধক্ষেপণ বিক্রিয়া। সো 3 নং বিক্রিয়াটা যদি আমাদেরকে আলোচনা করতে হয়, উদ্দীপক আগে লিখলা যে প্রশ্ন হতে 3 নং বিক্রিয়া, এই জিনিসটা কিন্তু লিখবা, হ্যাঁ। প্রশ্ন হতে 3 নং বিক্রিয়া, 3 নং বিক্রিয়া, প্রশ্ন হতে যে 3 নং বিক্রিয়া সেটা কিভাবে বলো তো। সিলভার নাইট্রেট প্লাস হচ্ছে আমাদের সোডিয়াম ব্রোমাইড এর সাথে বিক্রিয়া করলে আমাদের প্রোডাক্টটা কি তৈরি হচ্ছে, প্রোডাক্টটা তৈরি করে দিচ্ছে সিলভার ব্রোমাইডের অধক্ষেপ। কেমনে বুঝতে এই সিলভার ব্রোমাইড অধক্ষেপ, দেখো এটা সলিড লেখা আছে না, সলিড প্লাস হচ্ছে সোডিয়াম নাইট্রেট, ওটা দেখো আবার ঠিকই অ্যাকোয়াস লেখা আছে এমন, বা ওই যে ওখানে না লিখে ডিরেক্ট হচ্ছে যে তোমাকে সাইন দিয়ে দিয়েছে যে এটা হচ্ছে অধক্ষিপ্ত হচ্ছে এমন। ওকে, সো এই হলো তোমার বিক্রিয়া। এখন এটা বলতেছে এই বিক্রিয়াটাকে আলোচনা করতে হবে, এটা আসলে কি, এটি একটি অধক্ষেপণ বিক্রিয়া। তুমি কি লিখবা, এটি অধক্ষেপণ, অধক্ষেপণ বিক্রিয়া যা নন রিডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত, নন রিডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত। মেইন থিম আমি লিখে দিচ্ছি, অন্তর্ভুক্ত। ঠিক আছে, অন্তর্ভুক্ত না, নন রিডক্স বিক্রিয়ার অন্তর্ভুক্ত না, অন্তর্ভুক্ত। হ্যাঁ, আচ্ছা। এই বিক্রিয়াতে, এই বিক্রিয়াতে কি, এই বিক্রিয়াতে কিন্তু কোনো প্রকার জারণ বিজারণ হয় না, অর্থাৎ নন রিডক্স তো বলে দিছো, অর্থাৎ উক্ত বিক্রিয়ায়, উক্ত বিক্রিয়ায় কোনো প্রকার ইলেকট্রন স্থানান্তর হয় না। কি হয়, হয় কি, হয় না, ইলেকট্রন স্থানান্তর হয় না। তারপরে স্থানান্তর হয় না। তারপরে তারপরে যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে যে সিলভার, মানে তুমি হচ্ছে সবগুলা লিখলা, সিলভার, সোডিয়াম, ক্লোরিন, ক্লোরিন না, ব্রোমিন, নাইট্রেট এ জারণ মান, জারণ মান আমার বিক্রিয়কে এবং উৎপাদে একই থাকে, থাকে না, এদের যে বৈশিষ্ট্যগুলো সেটা লিখতেছো আসলে। বিক্রিয়কে ও উৎপাদে, উৎপাদে কি থাকে বলো তো, উৎপাদে একই থাকে। একই থাকতেছে কিনা, একই তো থাকতেছে, একই থাকে। ডান, ওকে, ক্লিয়ার। এরপরে বলে যে এটাই তো আলোচনা করতে হবে এখন। এখন এখান থেকে তুমি আর কি লিখবা যে এই বিক্রিয়াতে সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম ব্রোমাইড বিক্রিয়া করে ব্রোমিনের উপস্থিতি লক্ষ্য করার জন্য সিলভার ব্রোমাইডের একটা হলদে অধক্ষেপ পড়ে, এটা হলদে হলদে কমলা টাইপের একটা অধক্ষেপ পড়ে সিলভার ব্রোমাইডের। ডান, তাহলেই হয়েছে। ওই বিক্রিয়া সম্পর্কিত যা আলোচনা করতে বলছিলে এইটুকুই তোমার আসলে লিখতে হবে, এটুকুই বলে বুঝাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তাদের কোনো আসলে জারণ বিজারণ মানের কোনো পরিবর্তন হলো না। দ্যাটস ওয়াই এটা আসলে একটা নন রিডক্স অধক্ষেপণ বিক্রিয়া, কারণ এখানে অধক্ষেপ পড়তেছে। কার অধক্ষেপ পড়তেছে সেটাও স্পেসিফিক উল্লেখ করে দিবা, সিলভার ব্রোমাইডের অধক্ষেপ পড়তেছে। ডান, ওকে। নেক্সট কোয়েশ্চেনে কি বলে, ঘ নম্বরে বলতেছে আমাদের 1 ও 2 নং বিক্রিয়ার মধ্যে কোনটি রিডক্স এবং কোনটি আইসোমারাইজেশন বিক্রিয়া যুক্তিসঙ্গত আলোচনা করো। রিডক্স বিক্রিয়া কোনটা বলো তো, 1, আইসোমারিজম কোনটা, 2। সো তোমাকে আগে রিডক্স বিক্রিয়া আর আইসোমারিজম বিক্রিয়ার হচ্ছে যে লেখা লাগবে, মানে কাকে বলে সেটা লেখা লাগবে, তারপরে তুমি হচ্ছে যে লিখতে পারবা 1 ও 2 নং বিক্রিয়ায়, বিক্রিয়ার মধ্যে, হ্যাঁ 1 আর 2 নং বিক্রিয়ার মধ্যে যেটা আমাদের 1 নং বিক্রিয়া, যেটা আমাদের 1 নং বিক্রিয়া, 1 ও 2 নং বিক্রিয়ার মধ্যে কোনটা আমাদের বলো তো, যেটা হচ্ছে 1 নং বিক্রিয়াটি, 1 নং বিক্রিয়াটি, 1 নং বিক্রিয়াটি আমাদের কেমন বলো তো, রিডক্স বিক্রিয়া, রিডক্স বিক্রিয়া। আর 2 নং বিক্রিয়াটি, এই কথা কিন্তু আমি প্রথমেই লিখে দিব, 2 নং বিক্রিয়াটি, তারপরে আমরা সেটার হচ্ছে যে কাহিনীতে যাব। 2 নং বিক্রিয়াটি, 2 নং বিক্রিয়াটি কেমন আমাদের, 2 নং বিক্রিয়াটা হচ্ছে আমাদের একটা আইসোমারাইজেশন বিক্রিয়া।
জেশন বিক্রিয়া। এবার তুমি সুন্দর মতন রিডক্স বিক্রিয়ার সংজ্ঞা লিখবা। রিডক্স বিক্রিয়া সংজ্ঞাটা কেমন? যে বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের জারণ মানের পরিবর্তন হয়, ইলেকট্রনের স্থানান্তর হয়, জারণ মানের পরিবর্তন হয়, মেন কথা এখানে থাকা লাগবে, জারণ মান পরিবর্তন হয়, ইলেকট্রন স্থানান্তর হয়, সেটি জারণ মান পরিবর্তন হয়, ইলেকট্রন স্থানান্তর হয়, সেটি হচ্ছে আমাদের রিডক্স বিক্রিয়া। সো আমরা যদি 1 নং বিক্রিয়াটির দিকে লক্ষ্য করি তাহলে হচ্ছে এটা 2 মোল সোডিয়াম 1 অণু ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি করতেছে। এক্ষেত্রে যদি আমি আর একটু স্পেসিফিক্যালি তোমাকে বলি তাহলে এখানে আমাদের সোডিয়ামের জারণ মান কত? 0। এখানে আমার ক্লোরিনের জারণ মান কত? 0। এখানে এই 0 জারণ মান থেকে এখানে এটার জারণ মানটা কত হচ্ছে ভাই বলো তো? +1। আর এইখানে এই 0 জারণ মান থেকে এখানে এর জারণ মানটা কত হচ্ছে ভাই বলো তো? -1। তার মানে উপরের যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা আসলে কি? উপরের বিক্রিয়াটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া, নিচের বিক্রিয়াটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। এই যে জারণ বিজারণের যে আসলে যুগপদ ঘটতেছে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া, এটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। ডান। এই হচ্ছে এখানকার আলাপ রিডক্স বিক্রিয়ার কথা। বুঝাইতে পারছি বা বুঝতে পারছি? ওকে, রিডক্স বিক্রিয়ার আলাপের জন্য শেষ। এখানে তুমি সোডিয়ামের জারণ মান, বিজারণ মান এই উপস্থাপনা করলেও এনাফ। তুমি যদি আর একটু লিখে দাও যে জারণ মান 0 ছিল, ওখান থেকে +1 হলো, এনাফ। এরপরে চলে যাবা হচ্ছে তুমি আইসোমারাইজেশন বিক্রিয়া। আইসোমারাইজেশন বিক্রিয়া। এই আইসোমারাইজেশন বিক্রিয়ার ভিতরে তুমি আসলে কি লিখবা? আচ্ছা, যে বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর কিছু না, যে বিক্রিয়ায় মানে আমরা যে বিক্রিয়া না লিখি, আমি ডিরেক্ট লিখতেছি, যে বিক্রিয়ায় আসলে বিক্রিয়ক অণুর পরমাণু সমূহ পুনর্বিন্যস্ত হয়। পুনর্বিন্যস্ত। যে বিক্রিয়ায় বিক্রিয়ক অণুর পরমাণু সমূহ পুনর্বিন্যস্ত হয়, সেটাই হচ্ছে আমাদের আইসোমারাইজেশন বিক্রিয়া। সো আইসোমারাইজেশন বিক্রিয়া যদি তুমি এখানে লক্ষ্য করো তাহলে জিনিসটাকে দেখবা হচ্ছে এরকম। এই যে অ্যামোনিয়াম সায়ানেট CNO, এটা বিক্রিয়া দিচ্ছে হচ্ছে এরকম ভাবে H2NC ডাবল বন্ড O NH2, এই যে অ্যামোনিয়া ইউরিয়া তৈরি করতেছে। ঠিক আছে, এই জিনিসটা কি আসলে? ইউরিয়া। ডান। এখানে আসলে কোনো জারণ বিজারণ, কোনো নতুন বন্ধন, আদার্স অন্য কিচ্ছু তো হচ্ছে না। যে জিনিসটা খালি ঘটতে সেটা হচ্ছে পরমাণুর অরিয়েন্টেশনের চেঞ্জ হচ্ছে, মৌলগুলোর অরিয়েন্টেশনের চেঞ্জ হচ্ছে, এবং নতুন আলাদা একটা যৌগ থেকে আলাদা একটা নতুন যৌগ তৈরি হচ্ছে। এটাই ডান। সেই হচ্ছে তোমার ঘ। ওকে, জাস্ট পিক জিনিসপাতিগুলোকে ঠিকভাবে লিখতে পারলে তুমি ফুল মার্ক পাইতে বাধ্য। আচ্ছা, এই বিক্রিয়াটার দিকে লক্ষ্য করো। অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করতেছে, এটা নিশ্চয়ই তোমার গতানুগতিক বিক্রিয়াগুলোর মধ্যে না। অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করতেছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরেট, মানে ক্লোরেট তো না, পারক্লোরেট, অ্যামোনিয়াম পারক্লোরেট HClO4, পারক্লোরিক অ্যাসিড না, HClO4 মাথায় রাখবে, এটা হচ্ছে পারক্লোরেট আয়ন। হ্যাঁ, তো এর সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করতেছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করতেছে, তারপরে নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে, পানি তৈরি করতেছে, এবং এত বিক্রিয়া তৈরি করতেছে। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে। তাহলে ডেল এইচ এর মান ডান দিকে যেটা বিক্রিয়কের সাথে লেখা থাকবে, ডেল এইচ আকারে যদি লিখতে চাও সেটাকে, তাহলে এক্স্যাক্টলি চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, বা বাম দিকে এনে যেটা লিখতে পারবা সেটাকেই তুমি ডেল এইচ আকারে লিখতে পারা যায়। তাহলে এটাকে যদি আমি ডেল এইচ আকারে লিখি তাহলে হবে হচ্ছে ডেল এইচ -2934.9 কিলোজুল। আচ্ছা, এখানে কি বলে? প্রদত্ত বিক্রিয়াটিকে কোন কোন শ্রেণীর বিক্রিয়ায় অন্তর্ভুক্ত করা যায় বর্ণনা করো। আমি এই বিক্রিয়াটিকে প্রথমত একমুখী বিক্রিয়া, উভমুখী আর একমুখী বিক্রিয়ার ভিতরে একমুখী বিক্রিয়াতে রাখবো। গ, দিক বিন্যাসের উপর ভিত্তি করে একমুখী, জারণ মানে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে, আরেকটা লিখি আমি,
ইলেকট্রন স্থানান্তর হয়, অবশ্যই হয়। এর উপর ভিত্তি করে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে এটাকে কিসের বলা যায়? জারণ বিজারণ বিক্রিয়া। ইলেকট্রন স্থানান্তর হয়েছে কিন্তু আমি বলতেছি জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে জারণ বিজারণ বিক্রিয়া। এবং আরো কিছু বলছে না, তাপের উপর ভিত্তি করে, তাপমাত্রার পরিবর্তন মানে তাপ শক্তির পরিবর্তনের উপর ভিত্তি করে, তাপ শক্তির পরিবর্তনের উপর ভিত্তি করে তাপ শক্তির পরিবর্তনের উপর ভিত্তি করে তাপ শক্তির পরিবর্তনের উপর ভিত্তি করে কি বলতে পারি এটাকে? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া বলা যায়। ডান। এবার প্রত্যেকটার সংজ্ঞা সহ একটা করে ব্যাখ্যা, নাথিং এলস। প্রত্যেকটার সংজ্ঞা সহ জাস্ট একটা করে ব্যাখ্যা। এরপরে তুমি আগে বিক্রিয়াটা লিখো। বিক্রিয়াটা কি আসলে? বিক্রিয়াটা হচ্ছে আমাদের, আমি যদি বিক্রিয়াটা একটু লিখি, বিক্রিয়াটা হলো আমাদের অ্যালুমিনিয়াম 3 অ্যালুমিনিয়াম প্লাস হচ্ছে অ্যামোনিয়াম পারক্লোরেট, অ্যামোনিয়াম পারক্লোরেট এর সাথে যে বিক্রিয়াটা করতেছে, এর সাথে বিক্রিয়া করে যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে তৈরি হচ্ছে আমাদের নাইট্রিক অক্সাইড, তারপরে তৈরি হচ্ছে আমাদের পানি 6 মোল পানি, তারপরে তৈরি হচ্ছে আমাদের আর কিছু না, এখানে আমরা ডেল এইচ এর মানটা এবার এখানেই লিখতেছি। ডেল এইচ এর মানটা লিখতে পারি আমরা -2934.9 কিলোজুল, 0.9 কিলোজুল। আচ্ছা হোয়াট এভার, বুঝছোই তো, 0.9 কিলোজুল। ডান। ওকে, সো আমাদের বোঝা যাচ্ছে ডান। কিন্তু এটা এই যে এই বিক্রিয়াটাতে তুমি যদি লক্ষ্য করো তাহলে আমি যা যা বললাম সেটা কেন বললাম এটা বুঝতে পারবা, লিটারেলি বুঝতে পারবা। ওকে, সো তাপ উৎপাদী কেন? ডেল এইচ এর মানটা নেগেটিভ, বোঝা গেছে। ওকে, ইলেকট্রন স্থানান্তর হচ্ছে, অবশ্যই হচ্ছে। যেমন এখানে ইলেকট্রন কত? 0, অ্যালুমিনিয়াম এখানে সে কত? +3, এখানে সে কত? +3, মানে অ্যালুমিনিয়ামের জারণ ঘটতেছে। বিজারণ কার ঘটতেছে ভাই? তুমি যদি চিন্তা করো তাহলে বিজারণ নরমালি ধরো হচ্ছে যে অ্যামোনিয়াম আয়ন NH4, হ্যাঁ NH4+, এখানে অ্যামোনিয়াম নাইট্রোজেনের, এই যে এখানকার কথা বলতেছি আমি, ক্লোরিনের জারণ মান এখানে যা আছে, অক্সিজেনের জারণ মান -2, এটা -2 এখানেই আছে, ঠিক আছে -2। নাইট্রোজেনেরটা কত আমি সেটা বের করতেছি, ক্লোরিনটা আমার -1 আকারে আছে, আমি বুঝাই দিছি। দেখো অ্যামোনিয়ামের ক্ষেত্রে নাইট্রোজেনের জারণ মান যেটা, সেটা কত আছে? নাইট্রোজেনের জারণ মানটা এরকম হয়ে আছে যে এটাকে যদি তুমি x ধরো নাইট্রোজেনটাকে, তাহলে প্লাস এখানে হচ্ছে -1 ইন্টু হচ্ছে, অবশ্যই যেই মানে এই যে হাইড্রোজেনই এখানে প্লাস হয়ে যাচ্ছে, আসলে সমস্যা নাই। আচ্ছা আমি বুঝাইতেছি, থামো। 4 -1 ইন্টু 4 ইজ ইকুয়ালস টু কত হচ্ছে এখানে? +1 ইজ ইকুয়ালস টু, তার মানে এক্স এর মানটা হচ্ছে আমাদের এখানে +5 আসতেছে, অ্যামোনিয়াম আয়নে +5 আসতেছে। এখানে দেখো কত থাকে নাইট্রোজেনের ক্ষেত্রে, এখানে থাকে হচ্ছে +2, +5 থেকে এখানে হচ্ছে +2, সো এখানে একটা চেঞ্জ হচ্ছে। আবার হাইড্রোজেন ওখানে -1 ছিল না, হাইড্রোজেন তো ওখানে -1 ছিল, এই যে এখানে অ্যামোনিয়ামে হাইড্রোজেনটা হচ্ছে -1, এই -1 থেকে এখানে কত হচ্ছে ভাই বলো তো? +1 হচ্ছে। মানে ও ইলেকট্রনটা ত্যাগ করে আবার আরো একটা ইলেকট্রন ত্যাগ করতেছে এমন। আবার অ্যালুমিনিয়াম ইলেকট্রন ত্যাগ করতেছে এমন, অ্যালুমিনিয়াম জারণ করতেছে, নাইট্রোজেন জারণ হাইড্রোজেন জারণ করতেছে, এবং এই যে নাইট্রোজেন সে কি করতেছে? বিজারণ করতেছে। দ্যাটস ওয়াই এটা জারণ বিজারণ বিক্রিয়ার ভিতরে অন্তর্ভুক্ত। ক্লিয়ার? ডান। এখানে ক্লোরিন জারণ বিজারণ কিছু করতেছে না, অক্সিজেন জারণ বিজারণ কিছু করতেছে না, ওটা দর্শক আয়ন। ওকে, এরপরে জারণ বিজারণ হইলো, এরপরে একমুখী, এটা তো বোঝাই যাচ্ছে যেহেতু আমরা মানে জাস্ট একটা একমুখী চিহ্ন দিছি, এবং নর্মালি এটা একমুখী বিক্রিয়া, এটা শর্ত সাপেক্ষে আর কি উভমুখী হতে পারে, বাট এটা এগুলা যে জারণ বিজারণ বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়াগুলো উভমুখী হওয়ার পসিবিলিটিস বা চান্সেস অনেক কম থাকে। ডান। তাহলে এই পার্থক্য বা এই প্রকারে ফেলা যায়। ক্লিয়ার? ওকে, এরপরে এখানে বলতেছে এখানে জারক বিজারক নির্ধারণ করা যাবে কি? যাবে, কেন যাবে না? অবশ্যই যাবে। এখানকার এই যে এ পুরো যৌগটা, এ পুরো যৌগের ভিতরে আমার একটা জিনিস ফিক্সড, অ্যালুমিনিয়াম এ কি করতেছে? আমার জারণ করছে না বিজারণ করছে? জারণ করছে না বিজারণ করতেছে? এ আমার জারণ বিক্রিয়া করতেছে, মানে ও হচ্ছে আমাদের বিজারক, এটা ফিক্সড বিজারক, ঠিক আছে। এবং এইখানে হাইড্রোজেন যে, সেও হচ্ছে আমার জারণ করছে, মানে সেও হচ্ছে আমাদের বিজারক। আর নাইট্রোজেন যে, সে হচ্ছে আমাদের কি করতেছে বলতো? সে হচ্ছে আমাদের একই সাথে আবার বলি, সে মেইনলি আমাদের বিজারণ বিক্রিয়া করতেছে বা ইলেকট্রন গ্রহণ করতেছে। ও ছিল +5, ওখান থেকে হয়েছে ও +2, মানে 3 মোল ইলেকট্রন গ্রহণ করছে না, 3 মোল ইলেকট্রন গ্রহণ করছে। এই হচ্ছে এখানকার কথা। ডান। এই
এই হলো তোমার ওভারঅল আলোচনা। তাহলে এখান থেকে কেন জারক বিজারক করা যাবে না? অবশ্যই যাবে। এবং উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তরের সপক্ষে হচ্ছে এই যুক্তি, এই যে এরকম যুক্তি। ক্লিয়ার? ডান, শেষ। বুঝছো? পারবো কি না? পারবো অবভিয়াসলি। ওকে, নেক্সটটাই যদি যাও, তাহলে নেক্সট কোশ্চিনে বলে, দেখো এই একটা বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো যেগুলাতে আমরা হচ্ছে যে অলরেডি ডাবলিং আর মানে মানে আলোচনা করে ফেলছি, সেগুলাতে আমরা অতিরিক্ত পরিমাণে সময় দিব না। আমরা হচ্ছে নতুন কিছু পাইলে সেগুলোর ভিতরে বেশি টাইম দিয়ে আর কি শেখার চেষ্টা করবো। দেখো এটা কি আমাদের প্রশমন বিক্রিয়া, তাই না? নিউট্রালাইজেশন বিক্রিয়া বা প্রশমন বিক্রিয়া। আচ্ছা, এটা কি আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা জারণ বিজারণ, বাট প্রশমন বিক্রিয়াটা জারণ বিজারণ না, এটা আশা করি জানো, তাই না? ওকে, তারপরে এই যে বিক্রিয়া, সেটা আমাদের কি আসলে পানি যুক্ত করার বিক্রিয়া, মানে এটা একটা সংযোজন বিক্রিয়া। এখান থেকে যে জিনিসটা তৈরি হবে H2SO4 সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। ওকে, জারণ সংখ্যা কাকে বলে? জারণ সংখ্যা হচ্ছে কোন একটা যৌগ গঠনের সময় কোন একটা মৌল কতগুলো ইলেকট্রন গ্রহণ করছে বা ত্যাগ করছে, সেটা প্রকাশক যে সংখ্যা, সেটাকে জারণ সংখ্যা বলে। মানে যৌগ গঠনের সময়, যৌগ গঠনে কোন মৌল কতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে, কতগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে, সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা। ডান। কপারের দ্রব্যাদির ক্ষয় হয় না, কারণ ব্যাখ্যা করো। কপারের দ্রব্যাদির ক্ষয় হয় না বলতে, ফেরামের দ্রব্যাদি যেমন হচ্ছে, দেখো একটা জিনিস বুঝাই, অনেক জরুরি একটা জিনিস। ফেরামের যে দ্রব্যাদি, সেটা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানির উপস্থিতিতে, বায়ুর মানে আর্দ্রতার উপস্থিতিতে আসলে যে জিনিসটা তৈরি করে, সেটা হচ্ছে পানির উপস্থিতিতে বিক্রিয়া করে Fe2O3 তৈরি করে এবং NH2O ওয়াটার, এমন একটা জিনিস তৈরি করে। এটা আসলে কিভাবে বলো তো? মরিচা, মরিচা না এটাই? মরিচা। আচ্ছা, ফেরামের এই মরিচাটা হয় হচ্ছে ভঙ্গুর প্রকৃতির, এবং এটা ধীরে ধীরে মানে এটা কোনো পরত বা আস্তরণ হিসেবে কাজ করতে পারে না। এটা ধীরে 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 ভেতরে আরো ঢুকতে থাকে এবং ক্রমাগতভাবে লোহাকে ক্ষয় করে করে পুরো নিঃশেষ করে দেয়। বাট কপারের যে জিনিসটা, এইখানে হয় হচ্ছে যে একটু জালুয়া। কপার ও অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু আসলে যে কিছুই করে না এমন কিন্তু না, ও কিন্তু কাহিনী করে, ও কাহিনী করে দিয়া কপার অক্সাইডের একটা আস্তরণ তৈরি হয়, এটাকে বলা হয় তাম্রমল। কি বলা হয় বলো তো? তাম্রমল। হ্যাঁ, এই আস্তরণটা কি করে জানো? এই আস্তরণটা একটা বাদামি বর্ণের আস্তরণ তৈরি হয়। এটা ফার্দার অক্সিজেনকে ভেতরের কপারের সাথে বিক্রিয়া করতে রেজিস্ট করে বা রক্ষা করে। বুঝছো? এই আস্তরণটা, এই যে এটাকে আমরা কি বলতেছি? একটা আস্তরণ না? এই আস্তরণটি মানে আমাদের ভেতরের কপারের সাথে, ভেতরের কপার এর সাথে, এর আস্তরণটা ভেতরের কপারের সাথে আমার অক্সিজেনের বিক্রিয়া রেজিস্ট করে। অক্সিজেনের বিক্রিয়া কি করে? থামায় দেয় বা রেজিস্ট করে। ক্লিয়ার? এই ডান। আচ্ছা, এরপরে বলে 3 নং বিক্রিয়াটি সম্পূর্ণ করো এবং উদ্দীপকের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো। ওরে কঠিন কোশ্চিন। আচ্ছা, সো এটা একটা নতুন টাইপের, যেহেতু তার মানে এটা করি। উদ্দীপকের 3 নং বিক্রিয়াটা আমাকে যদি 3 নং তুমি ধরো দিলা, 3 নং বিক্রিয়াটি কি বলতো? সালফার ট্রাইঅক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে যে জিনিসটা তৈরি করবে, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড। এখন বলতেছে এবং উৎপন্ন যৌগটির কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। উৎপন্ন যৌগ সালফিউরিক অ্যাসিড, যৌগ এগুলাতে একটু ক্লিয়ারলি এই জিনিসপাতিগুলো লিখবা। সালফিউরিক অ্যাসিড, যার কেন্দ্রীয় পরমাণু, এর কেন্দ্রীয় পরমাণুকে, কেন্দ্রীয় পরমাণু হলো আমাদের সালফার, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। এর জারণ সংখ্যা, এর জারণ মান যদি বের করো, তাহলে ওর জারণ মানটাকে আমরা x ধরে নিই, এর জারণ সংখ্যা ধরি x। তাহলে অতএব দিয়ে এবার তুমি লিখো, অতএব কত লেখা যায়? হাইড্রোজেন মানে +1 × 2, এটা লিখলাম, প্লাস হচ্ছে আমাদের x, প্লাস অক্সিজেনটা কত বলো তো আমাদের? -2 × 4 = কত? 0। সো x এর মানটা যদি তুমি বের করো এখান থেকে +6 পাবা। তাহলে জারণ মানটা আমরা কত পাইলাম বলো? +6। ডান, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? পারবো আশা করি। ডান। ওকে, এই হচ্ছে কথা। এরপরে বলতেছে উদ্দীপকের
1 আর 2 নং বিক্রিয়ার একটি জারণ বিজারণ আরেকটি নয়, বিশ্লেষণ করো। তাহলে কোনটা জারণ বিজারণ বলো তো? এই যেটা জারণ বিজারণ, আরেকটা হচ্ছে এটা না, কারণ এখানে ইলেকট্রনের কোনো স্থানান্তর হয় না। তাহলে আমরা এখানে লিখবো আগে ঘ নাম্বারে তোমাকে যে জিনিসটা লিখতে হবে, যে ঘ নাম্বারে এরকম ভাবে লিখবা, উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি প্রশমন বিক্রিয়া। কেমন বিক্রিয়া বলো? প্রশমন বিক্রিয়া, যা এই জিনিসটা কিন্তু জরুরি। আমি কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতেছো, মানে তুমি অনেকে চিন্তা করতে পারো যে ভাই আপনি যে সিদ্ধান্তটা সব আগে লিখে ফেলছেন, আমি তো এখানে অনেক ব্যাখ্যা ট্যাখ্যা করে একেবারে ক্লাইম্যাক্স টেনে তারপরে যে সিদ্ধান্তটা লিখবো। লিখো, আবার লিখো, কোনো সমস্যা নাই, বাট প্রথম লাইনে তুমি হচ্ছে যে মেইন হুক পয়েন্ট, মেইন জিনিসটা আগে লিখে দাও, মেইন উত্তরটা মেইনলি লিখে দাও, যে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটা প্রশমন বিক্রিয়া, যা জারণ বিজারণ বিক্রিয়া নয়। এই যে একটা স্টেটমেন্ট দিয়ে দিলা, এটা যদি সঠিক হয় তার মানে তুমি আসলে ফুল মার্ক পাওয়ার জন্য যথেষ্ট যোগ্য। বিক্রিয়া নয়, লিখলা এটা? আচ্ছা, তারপরে এবার লিখবা 2 নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া, 2 নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া, যা জারণ বিজারণ বিক্রিয়া। যা জারণ বিজারণ বিক্রিয়া, বুঝছো? যা জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, সো এখন এখানে যদি আমি একটু বিক্রিয়াটা দুইটাকে এবার লিখি, এবার তুমি হচ্ছে যে প্রথমত লিখলা যে জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া বা রিডক্স বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়ার সংজ্ঞা লিখতে হবে এবার আমাদের। জারণ বিজারণ বিক্রিয়া মানে কি? বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে আসলে ইলেকট্রনের স্থানান্তর হবে, মানে ইলেকট্রনের স্থানান্তর হয়। স্থানান্তর হয়, হয় কি হয় না? হয়। সো 2 নং বিক্রিয়াটিতে 2 নং এ কি বলতেছে? জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে কি তৈরি করতেছে তোমাকে? জিঙ্ক সালফেট প্লাস কপার, জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে আমাদের কপার, এমন। সো আমি যদি একটু লক্ষ্য করি তাহলে বলতে পারবো এখানে তার জারণ মানের অবস্থা কত? 0। এখানে হচ্ছে কপারটা প্লাস 2, এখানে হচ্ছে জিঙ্ক প্লাস 2, এখানে কপারটা কত বলো তো? 0। সো তাহলে আমার এই জায়গার ভিতরে যে জিনিসটা ঘটতেছে সেটা আসলে কি ভাইয়া? জারণ। আর এই জায়গার ভিতরে যে জিনিসটা ঘটতেছে সেটা আসলে কি ভাইয়া? বিজারণ। এটা কি বলো? বিজারণ, মানে ইলেকট্রন গ্রহণ। আর এটা কি ঘটতেছে বলো? জারণ বা ইলেকট্রন ত্যাগ। তার মানে এটা অবশ্যই জারণ বিজারণ ঘটতেছে, এবং এখানে জারণ বিজারণের যুগপদ ঘটতেছে, যাকে বলে জারণ বিজারণ যুগপদ ঘটে। জারণ বিজারণের যুগপদ ঘটে। এরপরে যদি আমি চিন্তা করি এখানে 3 নাম্বার কনসেপ্টের কথা, 3 নাম্বার তো না, আমাদের বিক্রিয়াটা কত ছিল বলো? 1 নং বিক্রিয়ার কথা যদি আমরা চিন্তা করি, 1 নং বিক্রিয়ায় ওই বিক্রিয়াটা দেখাবা অ্যাজ ইউজুয়াল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করে কি তৈরি করতেছে তোমার? সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। এখানে দেখো যার জারণ মান যা ছিল তাই জারণ মান হচ্ছে তাই থাকতেছে, +1। এ পাশে এটা কত? +1। এটা হচ্ছে -1। এর পাশে এটা কত? -1। এটা হচ্ছে হাইড্রোজেন +1, এখানেও হাইড্রোজেন +1, এটা হচ্ছে -2, এখানে হচ্ছে হাইড্রোজেন +1, এখানে হচ্ছে -2। সেম টু সেম, কোনো ইলেকট্রন স্থানান্তর নাই, কোনো ইলেকট্রন স্থানান্তর হয় না, কোনো ইলেকট্রন স্থানান্তর হয় না। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি আসলে কি? জারণ বিজারণ না, একটা নন রিডক্স বিক্রিয়া। আর উপরে যেটা বিক্রিয়া সেটা হচ্ছে একটা রিডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ হয় এমন একটা বিক্রিয়া। ডান। ওকে, এই হয়ে গেল আমার এখানকার কোশ্চেন উত্তর। চলো পরের কোশ্চেন দেখি। দেখছো আমরা কিন্তু রিপিটেড কোশ্চেন হচ্ছে যে পেয়ে যাওয়া শুরু করব। সো রিপিটেড কোশ্চেন পেলে আমরা সেটাতে আর হচ্ছে যে খুব বেশি টাইম দিব না। ওকে, চলো দেখি। H2O2 ক্লোরিন বিক্রিয়া করতেছি, ক্লোরিন বিক্রিয়া করে আসলে যে জিনিসটা তৈরি করতেছে সেটা হচ্ছে HCl আর পানি। ওকে, ভালো কথা। আচ্ছা, তারপরে N2O4 এটা ভেঙে নাইট্রোজেন
ডাইঅক্সাইড তৈরি করতেছে। এখানে ডেল এইচ এর মানটা দেখো প্লাস, মানে এটা আসলে কি একটা তাপহারী বিক্রিয়া। ওকে, এরপরে দেখো কেলাস পানি কাকে বলে। কেলাস পানি হচ্ছে কোনো একটা অণুর সাথে যুক্ত পানির যে মলিকুল সেটাকেই বলা হয় তার কেলাস পানি। মানে এই যে ধরো কপার সালফেট, এটার তার এক কেলাস তৈরি করতে যত মোল পানি যুক্ত হয় সেটাকেই বলি তার কেলাস পানি। এই যে কপার সালফেটের একটা কেলাস বা একক অণু গঠন করতে যত মোল পানি দরকার হয়, 5 মোল পানি দরকার হয়, সেটাকে আমরা বলি তার কেলাস পানি। আচ্ছা, রাসায়নিক সাম্যাবস্থা চলমান অবস্থা ব্যাখ্যা করো। রাসায়নিক সাম্যাবস্থায় আসলে উভমুখী বিক্রিয়ায় ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়ার হার, মানে আমি বলি ধরো হচ্ছে H2 প্লাস I2, এই বিক্রিয়াটা ধরো হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থায় আছে, ধরো 2HI, এই হচ্ছে তোমার এখানকার আলাপ। ওকে, সো এটা যদি আসলে এরকম হয়, এই রাসায়নিক বিক্রিয়াটার ক্ষেত্রে এই রাসায়নিক বিক্রিয়াটা আসলে চলমান সাম্যাবস্থায়, দেখে মনে হয় বিক্রিয়াটা স্থির। কেন? কারণ এখানে সম্মুখমুখী বিক্রিয়ার হার মানে রেট অফ রিঅ্যাকশন ফরওয়ার্ড ইজ ইকুয়ালস টু রেট অফ রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড। সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান থাকে, তাই দেখে মনে হয় বিক্রিয়া স্থির, দেখে মনে হয় হচ্ছে বিক্রিয়া স্থির, কিন্তু না, বিক্রিয়া চলমান। বিক্রিয়া চলমানটা কিভাবে? তুমি যদি আয়োডিনের আইসোটোপটা ইউজ করো, বুঝছো, আয়োডিনের যে আইসোটোপ আছে সেটাকে যদি ইউজ করো, তাহলে কিছুক্ষণ পরে দেখবা প্রোডাক্ট হিসেবে হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যাচ্ছে, সেখানে হচ্ছে আইসোটোপটা আছে। এই হচ্ছে এটা একটা ব্যাখ্যা, বুঝা গেছে? বিক্রিয়া মানে স্থির কেন মনে হয়, কেন স্থির সেটার কারণটা বলে দিলাম। আর এটা যে চলমান সেটা প্রমাণ করার জন্য এই কাজটা করতে পারো। আয়োডিন হিসেবে আয়োডিনের আইসোটোপটা ইউজ করবা, দেখবা প্রোডাক্টে হাইড্রোজেন আয়োডাইডটা দেখবা যে আমাদের মানে আয়োডিনের আইসোটোপ দিয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে, তার মানে অবশ্যই বিক্রিয়া চলমান। চলমান না হলে কি এটা তৈরি হতো না। ওকে, নেক্সট কোশ্চিনে যাই আমরা। নেক্সট কোশ্চিনে যাবো গ নম্বরে। কি বলে দেখো, 2 নং বিক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদ পাওয়ার উপায় ব্যাখ্যা করো। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আবার এখানে চাপেরও প্রভাব আছে, মানে সব কিছুরই প্রভাব আছে। আমরা গ নাম্বারটাকে যদি একটু টেনে দিই তোমার ক্ষেত্রে, গ নাম্বার বিক্রিয়াটা আগে লিখো। বিক্রিয়াটা আমরা বলবো যে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, না তাপহারী বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাহলে আমরা এখানে কি করবো? লাসাদেলের নীতিটা অ্যাপ্লাই করবো। তাপহারী বিক্রিয়াতে আমার উৎপাদ আমি বাড়াতে চাই, তার মানে তাপমাত্রা বাড়াবো। আমি তাপমাত্রা বাড়ালে ওর টার্গেট হবে হচ্ছে তাপীয় সমতা রক্ষা করার জন্য তাপমাত্রা কমানো। এর বিক্রিয়া যদি সামনের দিকে অগ্রসর হয় তাহলে তাপমাত্রা কমে, যেহেতু এটা তাপহারী বিক্রিয়া, তাই বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে। তার মানে প্রথম কনসেপ্টটা হচ্ছে তাপমাত্রা বাড়ালে আমি তাপমাত্রা বাড়াচ্ছি, তার মানে ও সামনের দিকে অগ্রসর হয়ে তাপমাত্রাটা কমাবে, দিয়ে সমতা রক্ষা করবে, এমন বোঝাচ্ছে। তাহলে তাপমাত্রা বাড়ালে, তাপহারী বিক্রিয়াতে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া মানে উৎপাদ তৈরি হবে, তার মানে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার জন্য আমরা ওকে। তারপরে এবার যদি আমি 2 নাম্বার যে কনসেপ্টের ভিতরে যাই, চাপের ক্ষেত্রে কি বলবো? আমরা জানি চাপের যে কনসেপ্ট, সেটার জন্য গ্যাসীয় অণু থাকা লাগবে। গ্যাসীয় অণু আছে, পার্থক্য থাকা লাগবে, মোল সংখ্যাতে পার্থক্য আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, মানে পার্থক্যও আছে। তারপরে তোমাকে বলতেছে যে আমাদের চাপের যে প্রভাব, চাপের প্রভাবের ক্ষেত্রে পার্থক্য আছে। পরের কনসেপ্টে কি? পরের কনসেপ্টটা হলো যে চাপের প্রভাব কিভাবে ঘটে। চাপ আমরা বাড়ালে যে পাশে মোল সংখ্যা কম, বিক্রিয়া সেদিকে যাবে। দেখো মোল সংখ্যা কম কোন দিকে? এইদিকে, তার মানে বিক্রিয়া পেছনের দিকে আসবে। তার মানে আমাদেরকে চাপটা কি করতে হবে বলো তো ভাইয়া? চাপটা আমাদেরকে কমাইতে হবে। তার মানে আমরা চাপের প্রভাবের ক্ষেত্রে বলবো চাপ কমালে, চাপ বাড়ালে যেদিকে কম আছে অণুর সংখ্যা, কম আছে কোন দিকে? এদিকে, তার মানে এদিকে আসবে। আমার তো দরকার ওই দিকে, তার মানে চাপ আমরা কমাবো। চাপ কমালে উৎপাদ বাড়বে, চাপ কমালে উৎপাদ বাড়বে। আর যদি 3 নাম্বার কনসেপ্টের কথা চিন্তা করি, 3 নাম্বার কনসেপ্টে কি? যে আমাদের ঘনমাত্রার ক্ষেত্রে কি করতে হবে? ঘনমাত্রাটা কেমন হবে? ঘনমাত্রা সিম্পলি হবে। কেমন সিম্পলি হবে? যে তুমি এটা তৈরি করতে চাও, তার মানে হয় তোমাকে এটা বাড়াইতে হবে অথবা এটা কমাইতে হবে। সো আমরা লিখবো ঘনমাত্রার ক্ষেত্রে NO2 এর পরিমাণ বিক্রিয়া স্থল থেকে সরিয়ে নিলে, বিক্রিয়া স্থল থেকে আমরা ওখান থেকে সরিয়ে নিচ্ছি, ওটাকে যদি সরিয়ে নিই তার মানে এটার ঘনমাত্রা অটোমেটিক্যালি বেড়ে গেল। বিক্রিয়া স্থল থেকে সরিয়ে নিলে, এটা সরিয়ে নিলেই সেটা তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? ডান। এরপরে ঘ নাম্বারটা কি বলে দেখো, 1 নং বিক্রিয়ায় জারণ বিজারণের যুগপৎ ঘটে কিনা সেটার উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে। 1 নং বিক্রিয়াতে জারণ বিজারণের যুগপৎ ঘটে কিনা? অবশ্যই ঘটে, জারণ বিজারণের যুগপৎ অবশ্যই ঘটতেছে। ঘ নম্বর, 1 নং বিক্রিয়াটি
আগে লিখলা H2O প্লাস Cl, H2O2 ছিল না, H2O2 হাইড্রোজেন পারক্সাইডের সাথে, সেটাই বলতেছি, Cl2 দিয়ে প্রোডাক্টটা কি তৈরি করতেছে, প্রোডাক্টটা তৈরি করতেছে HCl প্লাস O2 এমন। এখন এটা হবে হচ্ছে এমন, তার মানে বিক্রিয়াটা সমতা হয়ে আছে। এবার দেখো এখানে যে কাজটা করবা, তুমি আগে লিখবা জারণ বিজারণের মান কার কোনটা কত বিক্রিয়কে, এটা আগে কিন্তু তুমি ম্যানুয়ালি লিখবা, আমি এটা তোমাকে লিখে দেখাচ্ছি। এটা হচ্ছে 0, এটা এখানে কত ভাই বলো তো, অক্সিজেনটা হচ্ছে -1 এখানে, -1, হ্যাঁ ওরই কিন্তু চেঞ্জ হয়। ক্লোরিনটা এখানে কত ভাই বলো তো, -1, 0 থেকে -1 হচ্ছে, তার মানে ওর কি ঘটতেছে, 0 থেকে যদি -1 ঘটে বিজারণ, আর এই যে এখানে এটা কি 0 না, এটা -1 ছিল, -1 থেকে যদি 0 হয় তাহলে সেটা কেমন যায়, -1 থেকে যাচ্ছে হচ্ছে 0-তে, তার মানে ও ইলেকট্রনটা ত্যাগ করতেছে, তার মানে ও কি ঘটতেছে, জারণ। এই যে আমাদের যে পারক্সাইডে অক্সিজেনের জারণ মান কত, -1, ধরো ও -1 এমন হয়ে আছে, বা ও মাইনাস, এ আসলে একটা ইলেকট্রনকে যদি ত্যাগ করে, তারপরেই না হচ্ছে যে হাফ অফ ওতে পরিণত হবে, তাই না, আমি এটা মিলানোর জন্য, কারণ এটা তো অক্সিজেন অণু, হাফ অফ ওতে পরিণত হবে। এখানে তো 2টা ছিল, তার মানে তুমি চিন্তা করলে এটাকে যদি 2 দাও, এটাকে 2 দ্বারা গুণ করলে এখানে অক্সিজেন পরমাণু হয়ে যাচ্ছে, বা অক্সিজেন অণু হয়ে যাচ্ছে। তো সেম জিনিসটাই আমি বুঝাচ্ছি, একটাতে জারণ আর একটা বিজারণ ঘটতেছে, এবং জারণ বিজারণ অবশ্যই একই সাথে ঘটে, দ্যাটস ওয়াই বলা হয় যে জারণ বিজারণের যুগপদ ঘটে, জারণ বিজারণের যুগপদ ঘটে, এবং এখানেও কি ঘটেছে। তুমি এখানে হচ্ছে যে জারণ বিক্রিয়াটাকে আলাদা করে লিখবা, বিজারণ বিক্রিয়াটাকে আলাদা করে লিখবা। বিজারণ বিক্রিয়াটা যদি আমি লিখি, ক্লোরিন আমাদের কয়টা ইলেকট্রনকে গ্রহণ করবে আসলে, ধরুন একটা ইলেকট্রনকে গ্রহণ করলো, একটা ইলেকট্রনকে গ্রহণ করে সে কিসে পরিণত হবে, ক্লোরাইড আয়নে পরিণত হবে, ক্লোরাইড আয়নে। তার মানে এখানে অবভিয়াসলি আমাদের হাফ অফ ক্লোরিন হইতে হবে, হাফ ক্লোরিন হওয়া লাগবে, তাই না, বিক্রিয়াটা মেলানোর জন্য আমি এরকম ভাবে দিয়ে দিলাম। এখানে দেখো ক্লোরিন Cl2 ছিল, এখানে তো 2টা ক্লোরিন, এই যে সামনে 2 আছে না, 2টা ক্লোরিন, এখানে তুমি 2 দ্বারা গুণ করলে বিক্রিয়া মিলে যাবে, নো ইস্যুস। হাইড্রোজেনটা যেমন এখানে হচ্ছে যে +1 আকারে ছিল, হাইড্রোজেনটা এখানেও +1, সো হাইড্রোজেনের জারণ মানের কোনো পরিবর্তন হয় না, ও আমার জারণ বিজারণে অংশগ্রহণ করতেছে না। ক্লিয়ার, বুঝাইতে পারছি, সো ডান, এটা আমাদের এখন। চলো নেক্সট কোয়েশ্চেন যদি আমরা দেখি, পরেরটা বলতেছে এই একটা কোয়েশ্চেন নাইট্রিক অক্সাইড তৈরি করতেছে, এখানে এই বিক্রিয়াটা বলছিলামই তাপহারি, দেখো তাপহারি, এই আর একটা বিক্রিয়া, এই বিক্রিয়াতে তাপ উৎপাদী বিক্রিয়া। বিক্রিয়ক কাকে বলে, বিক্রিয়ায় যারা বিক্রিয়া করার মাধ্যমে বা যাদের মধ্যে বন্ধন ভাঙার মাধ্যমে নতুন প্রোডাক্ট তৈরি করে, তারাই হচ্ছে আমার বিক্রিয়ক। ওকে, বর্ষাকালে পাকা বাড়ির ছাদে পিচ্ছিল হলে বালু দেওয়া হয় কেন, পাকা বাড়ির ছাদে পিচ্ছিল মানে পানি অতিরিক্ত পরিমাণে জমা হওয়ার কারণে, খ নাম্বার যে জিনিসটা পড়ে সেটা তুমি জানো, সেটা হচ্ছে শ্যাওলা। হ্যাঁ, ওই শ্যাওলা, এখানে যে শ্যাওলা বা মস, ওই মসের ভিতরে ক্ষারীয় পদার্থ, ওই ক্ষারীয় পদার্থ নিঃসরণে তুমি জানো ক্ষার কিন্তু পিচ্ছিল, সাবান শ্যাম্পু এগুলো পিচ্ছিল না, নিঃসরণে তা পিচ্ছিল হয়। এখন তুমি মনে করতে পারো যে বালু দিয়ে বোধহয় ঘর্ষণ বাড়ানো হয়, উত্তরটা হচ্ছে ভুল। বালি বা সিলিকন ডাইঅক্সাইড যেটা, সেটা কিন্তু আসলে অম্লীয়, এখানে আসলে প্রশমন বিক্রিয়া ঘটে যায়, অম্লীয়। তাই ওই ক্ষারের সাথে এই অম্লীয় যে অক্সাইড সেটা বিক্রিয়া করে আসলে প্রশমিত হয়, দ্যাটস ওয়াই প্রশমিত হয় ক্ষার, এবং এইটা আমাদের প্রশমিত হয়। হ্যাঁ, ওই যে শ্যাওলা বা মস থেকে যে নিঃসৃত পদার্থ, সেটা হয় হচ্ছে আমাদের পানির সাথে রীতিমতন একটা ক্ষারীয় পদার্থ, ওই ক্ষারীয় পদার্থটা আমাদের সেটাকে পিচ্ছিল করে দেয়, বুঝছো। ওই পিচ্ছিলটাকে রোধ করার জন্য আমরা সেখানে প্রশমন বিক্রিয়া ঘটাই, এবং সেটার জন্য আমাদেরকে কি দিতে হবে সেখানে, অম্ল। এবং দ্যাটস ওয়াই বালিটা আমাদের কি ছিল, বালু সিলিকন ডাইঅক্সাইড, সেটা কি আসলে অম্লীয় প্রকৃতির না, তাই সেটাকে দেওয়া হয়। ডান। এরপরে বলে দেখো 2 নং বিক্রিয়াতে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার উপায় ব্যাখ্যা করো। 2 নং বিক্রিয়া অ্যামোনিয়া উৎপাদনে কিন্তু হেবার বস প্রণালী আছে, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি। তোমাকে এখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি বলে দেয় নাই, তাই তুমি ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতি নিয়ে আসবে না, তুমি তোমার তাপ, চাপ আর ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করবা। বলো, আমি এগুলো অলরেডি হচ্ছে যে ডিটেলসে ব্যাখ্যা করছি। তাহলে 2 নং বিক্রিয়াটা হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, কি বিক্রিয়া, একটা তাপ উৎপাদী বিক্রিয়া, N2 + 3H2 দিয়ে আমাদের তৈরি করতেছে কি বলতো, 2NH3 বা অ্যামোনিয়া গ্যাস। এখানে ΔH এর মানটা কত বলতেছে, -92 কিলোজুল এমন, তাই না, পার মোল। ওকে, এখন কথা হইলো, এটা যেহেতু একটা তাপ উৎপাদী বিক্রিয়াতে আমরা তাপমাত্রার প্রভাবটা, আমরা যেহেতু প্রোডাক্ট চাই, কি করব, বিক্রিয়া যেন তাপমাত্রা কমায় নিব। আমি তাপমাত্রা কমায় নিলে বিক্রিয়া চাই হচ্ছে জিনিসটাকে কি করতে, আমি তাপমাত্রা কমায় নিলে বিক্রিয়া চাই হচ্ছে যে সে
তৈরি করা মানে তাপ উৎপাদন করা অথবা তাপ হ্রাস করা, এটার মাধ্যমে সে সম্মুখ মুখে যেতে পারে অথবা পশ্চাৎ মুখে যেতে পারে, বাট তার আলটিমেট টার্গেট হচ্ছে তাপীয় সমতা রক্ষা করা। তাপ ছেড়ে দিলে কোথায় ছাড়ে? পরিবেশে। তাপ নিতে চাইলে কোথা থেকে নিবে? পরিবেশ থেকে নিবে। সো ধরো আমি যদি এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি জানো যে সামনের দিকে অগ্রসর হলে তাপমাত্রা বৃদ্ধি পায়। সো আমি যদি তাপমাত্রা কমায় দেই, ধরো তাপমাত্রা হ্রাস বা তাপমাত্রা কমালাম, তাপমাত্রা হ্রাস বা তাপমাত্রা যদি কমায় দেয়, তার মানে বিক্রিয়া কি করবে? বিক্রিয়া চাইবে হচ্ছে আমি সামনের দিকে আগায় তাপমাত্রা বাড়াই দিব, কারণ বিক্রিয়া সামনের দিকে ঘটলে কি হবে? তাপ উৎপাদনিত হবে। সো ডান। তাহলে আমরা বুঝতেই পারতেছি তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়ায় সামনের দিকে যাবে। ডান। এবার যদি চাপের প্রভাবের কথা বলো তুমি, চাপ, তার মানে তাপমাত্রা কি হ্রাস, এটা একটা জিনিস বুঝলাম। চাপের প্রভাব কি আছে? আছে। গ্যাসীয় অণুও আছে, আবার মোল সংখ্যার পার্থক্য আছে, মানে চাপের প্রভাবও আছে। আমরা জানি চাপ প্রদান করলে যেদিকে মোল সংখ্যা কম বিক্রিয়া সেদিকে যায়। দেখো আমার বিক্রিয়কের থেকে উৎপাদেই মোল সংখ্যা কম, তার মানে আমরা চাপ বৃদ্ধি করব। চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া সামনের দিকে যাবে। ডান। এরপরে যদি যাই আমি ঘনমাত্রার প্রভাব, তাহলে তুমি জানো যে ঘনমাত্রা যেদিকে কম বিক্রিয়া সেদিকে যাবে, অথবা ঘনমাত্রা যেদিকে বেশি বিক্রিয়া তার বিপরীত দিকে যাবে। তাহলে ঘনমাত্রার প্রভাবে আমরা বলবো যে বিক্রিয়া স্থল থেকে অ্যামোনিয়া ঘনমাত্রা আমরা হ্রাস করব। অ্যামোনিয়ার ঘনমাত্রা কি করব? হ্রাস, বা অ্যামোনিয়ার ঘনমাত্রাটা আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে সরিয়ে নিব বিক্রিয়া স্থল থেকে। যদি অ্যামোনিয়া গ্যাসকে সরাই দিই, তাহলে দেখবা নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে আরও বেশি অ্যামোনিয়া তৈরি করতেছে, মানে আমাদের প্রোডাক্ট বেশি তৈরি হচ্ছে। ডান। ক্লিয়ার? এটা হচ্ছে গ। এরপরে বলো ঘ, উদ্দীপকের বিক্রিয়া দুটিতে সাম্যাবস্থার উপর তাপের প্রভাব সম্পূর্ণ বিপরীত, বিশ্লেষণ করো। এক্স্যাক্টলি। তাপমাত্রার প্রভাবটা কেন তোমাদেরকে এক্সট্রা ভাবে পড়ানো হয়েছে জানো? শুধুমাত্র এই একটা জিনিসের জন্য। দেখো, একটা তাপ উৎপাদী বিক্রিয়া, একটা তাপহারী বিক্রিয়া। আমি এই জিনিসটা ধরে বুঝাইছিলাম একেবারে, যে পরিবেশের কাজটা হলো তাপীয় সমতা রক্ষা করা। কি করা? তাপীয় সমতা রক্ষা করা। এটা হচ্ছে ধরো তাপীয় সমতা রক্ষা করা। তাপীয় সমতা রক্ষা করা, এটাই হচ্ছে আমাদের পরিবেশের কাজ। হ্যাঁ, এখন ধরো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, বা আচ্ছা দাও আগে তাপহারী বিক্রিয়াই দাও, ঘ নম্বরে যেটা তাপহারী বিক্রিয়া। এটা কিন্তু বোঝার জন্যই দেওয়া, তুমি এরকম ভাবে লিখবা এমন না, তুমি ঘ নাম্বার দিয়ে একেবারে লিটারেলি লেখা শুরু করবা। উদ্দীপকের বিক্রিয়া দুটিতে, মানে উদ্দীপকের বিক্রিয়া একটা তাপ উৎপাদী, একটা তাপহারী, তাই তাদের একটাতে এক মানে তাপমাত্রা বাড়ালে বা তাপমাত্রা কমালে ভিন্ন ধরনের আচরণ আসলে পরিলক্ষিত হয়। সো তাপহারী বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে আসলে কি বলতো, N2+O2 দিয়ে আমাদের তৈরি করতেছে কি? নাইট্রিক অক্সাইড। ডেল এইচ এর মানটা হচ্ছে এখানে 180 কিলো জুল পার মোল, 180 কিলো জুল পার মোল, এমন। ঠিক আছে না? বোঝা গেছে? এটা হচ্ছে আমার ওই বিক্রিয়া। ওকে, এখন তাপীয় সমতা রক্ষা করা, এটা আমি তোমাকে বললাম এটা হচ্ছে পরিবেশের কাজ। তো ধরো তুমি যদি এখন তাপমাত্রা বাড়াও, আমি হচ্ছে একটা এজেন্ট, বিক্রিয়া হচ্ছে একটা এজেন্ট, যে সামনের দিকে যেতে পারে, পিছনের দিকে আসতে পারে, এবং ওর টার্গেটটা হচ্ছে ও কি করবে? তাপীয় সমতাটা হচ্ছে রক্ষা করবে। আচ্ছা, তাপমাত্রা বাড়াও। তাপমাত্রা বাড়ালে, ধরো আমি লিখলাম যে তাপমাত্রা বাড়ালে বা তাপমাত্রা বৃদ্ধিতে তুমি তাপমাত্রা বাড়াইলা। বিক্রিয়ার কাজ হচ্ছে দুইটা, সামনে যেতে পারে, পিছনে যেতে পারে। তোমার যে কাজটা, অর্থাৎ তুমি তাপমাত্রা বাড়ালা অথবা কমালা, তুমি তো এই দুইটাই কাজ করতে পারো। বিক্রিয়ারও একই কাজ, সামনে যেতে পারে, পিছনে আসতে পারে, এই দুই কাজ করতে পারে। বাট তুমি যে কাজটা করবা, বিক্রিয়ার টার্গেট থাকবে তার বিপরীতটা কমপ্লিট করে তাপীয় সমতা রক্ষা করা। অ্যাজ ইউজুয়াল তুমি যদি তাপমাত্রা বাড়াও, তাহলে বিক্রিয়া হয় সামনে যাবে অথবা পিছনে যাবে। কোথায় যাবে সেটা আমরা বুঝিয়ে যাচ্ছি বা বলে দিচ্ছি, প্যারা নাই। দিয়ে তুমি তাপমাত্রা যেহেতু বাড়াইছো, ওর টার্গেট হবে তাপমাত্রা কমানো। তুমি তাপমাত্রা কমায় নিলা, তাহলে দেখা যাবে ও সামনে যাবে বা পিছনে যাবে। হ্যাঁ, দিয়ে ওর টার্গেট হবে তাপমাত্রা বাড়ানো। ব্যাপারটা এরকম। তো এখন দেখো, এটা তো সামনের দিকে যদি অগ্রসর হয়, তাহলে তাপমাত্রাটা হ্রাস পায়, যেটা তাপহারী বিক্রিয়া, তাই না? তো তুমি যদি তাপমাত্রা বাড়াও, তাপমাত্রা বাড়ালে ওর টার্গেট কি থাকবে? ওর টার্গেট থাকবে হচ্ছে তাপমাত্রা কমানো। তো সামনের দিকে আগালেই তো তাপমাত্রা কমবে, তার মানে বিক্রিয়া সম্মুখমুখী। জিনিসটা বুঝছো? বা বিক্রিয়া ডান দিকে যাবে। ঠিক একই রকম ভাবে যদি আমরা এই সেম কাজটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য করতাম, N2+3H2 দিয়ে হচ্ছে ধরে নাও অ্যামোনিয়া, 2NH3 অ্যামোনিয়া, এখানে ডেল এইচ এর মানটা হচ্ছে আমাদের -92 কিলো জুল পার মোল, এমন। হ্যাঁ, তো এই বিক্রিয়ার ক্ষেত্রে এটা দেখো তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রাটা বাড়াই, এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা তাপমাত্রা বাড়ালে দেখো ওর কাজ কি? সামনে যে অথবা পিছনে যে সে হচ্ছে তাপীয় সমতা রক্ষা করবে। তুমি তাপমাত্রা বাড়ালে, তার মানে তাপমাত্রা কমাতে চাইবে। এখন এটা তাপ উৎপাদী বিক্রিয়া, সামনে গেলে তো তাপ উৎপন্ন হবে, তার মানে বিক্রিয়াটা যদি পেছন দিকে আসে, তার মানে কিন্তু তাপমাত্রাটা হ্রাস পাবে।
তার মানে কি তাপমাত্রাটা হ্রাস পাবে, তার মানে বিক্রিয়াটা আসবে কি পেছনে, তার মানে বিক্রিয়া পশ্চাৎমুখী, কারণ ওর টার্গেট হচ্ছে তাপমাত্রা কমানো, কারণ তুমি তাপমাত্রা বাড়াইছো, এই যে দেখো তাপমাত্রা বাড়াইলে, তারপরে বিক্রিয়া পশ্চাৎমুখী, বিক্রিয়া পশ্চাৎমুখী। ডান, বুঝা গেছে? এতটুকু কমপ্লিট করলে শেষ। এটাই হয়ে গেল তোমার এই টোটালটার ব্যাখ্যা। একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া, একটা তাপ উৎপাদী বিক্রিয়া, দুই ক্ষেত্রে দুই ধরনের কাজ, দুই ক্ষেত্রে দুই ধরনের আচরণ যেটা দেখায় সেটা। ওকে, এরপরে যদি যাও নেক্সট কোয়েশ্চেনটাতে, দেখবো আমরা এই যে দেখো এখানে বেশ কিছু কনসেপ্ট দেওয়া আছে, এই টাইপের কনসেপচুয়াল কোয়েশ্চেন মাঝে মধ্যে আর কি চলে আসতে পারে। আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে, চলো এটা একটু দেখাই। এটা আমরা অলরেডি ব্যাখ্যা করে ফেলছি, আমি খালি তোমাদের সামনে হচ্ছে উপস্থিত করাই দিই। দেখো, দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা। অনেকে সেলাইয়ের সুইকে নারকেল তেলের মধ্যে রাখেন, কেন রাখেন? মরিচা রোধ করার জন্য। আচ্ছা, আমি আরো বলতেছি, কচু খেলে গলা চুলকালে তেঁতুল খাওয়া হয়। ওকে, মৌমাছিতে কামড়ালে ক্ষতস্থানে চুনের প্রলেপ দেওয়া হয়। 2 এবং 3 নাম্বার যে কাজ, দুইটাই হচ্ছে আসলে একই নীতির উপর ভিত্তি করে, সেটা হচ্ছে ভাই প্রশমন। কোন নীতির উপর ভিত্তি করে বলো? প্রশমন, প্রশমন নীতির উপর ভিত্তি করে। ওকে, দেখো বিক্রিয়া হার কাকে বলে? এটা বিক্রিয়া হারের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করব আমরা, যাচ্ছি বলতেছি। আর উদ্দীপকের 2 আর 3 নাম্বার ঘটনায় কোন ধরনের বিক্রিয়া ঘটে? দেখছো 2 আর 3 ধরনের, কোথায়? প্রশমন ঘটনাটা ঘটে। আচ্ছা, ঘটনাগুলোতে কোনো জারণ বিজারণ ঘটার সম্ভাবনা আছে কি? আছে। কোথায় আছে তাও বলতেছি। তাহলে আমরা প্রথমে ক নাম্বার বলি, বিক্রিয়া হার কাকে বলে সেটা যদি একটু বলি, ডিসকাস করি তোমাদের সাথে। তাহলে একক সময়ে, হ্যাঁ, একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা কি হয় বলতো? হ্রাস পায়। বিক্রিয়কের ঘনমাত্রা, কিন্তু ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, এই জিনিসটাকেই বলতেছি আমরা কি? বিক্রিয়ার হার। অথবা তুমি বলতে পারো একক সময়ে বিক্রিয়ক অথবা উৎপাদের ঘনমাত্রার যে পরিবর্তন একক সময়, সেটাই কিন্তু বিক্রিয়ার হার। ডান। আচ্ছা, তারপরে খ নাম্বারে যদি বলো যে বিক্রিয়া হারের উপরে আমাদের তাপমাত্রার প্রভাব কি, অ্যাজ ইউজুয়াল একটা কথা খুব ভালো মতন মনে রাখবা, তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া হার বাড়বে। সিম্পল। বিক্রিয়া হার কি হবে বলো? তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া হার বাড়বে সব সময়। এটা এখন একটা জিনিস তুমি জানো যে তাপমাত্রা বাড়ালে তো কখনো পশ্চাৎমুখে বিক্রিয়া হয় ভাই, সবসময় তো হচ্ছে উৎপাদী উৎপন্ন হয় না। হ্যাঁ, উৎপাদ উৎপন্ন হবে এটাও তো বলা নাই, আমার এখানে খালি বলা হয়েছে বিক্রিয়া বাড়ালে তাপমাত্রা, মানে বিক্রিয়া তাপমাত্রা বাড়লে বিক্রিয়া হার বাড়বে। যেমন ধরো এই যে আমাদের যেমন এই একটা বিক্রিয়া, তুমি জানো যে এই বিক্রিয়ায় 2NH3 অ্যামোনিয়া, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার ক্ষেত্রে ΔH এর মানটা থাকে হচ্ছে আমাদের কত ভাইয়া? নেগেটিভ 82 কিলোজুল। এখন এই বিক্রিয়াতে তুমি জানো, এই বিক্রিয়াতে যদি তুমি তাপমাত্রা বাড়িয়ে দাও, টেম্পারেচার যদি ইনক্রিজ করো, বিক্রিয়ার তাপমাত্রাটা আসলে, যদি তাপমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়াটা কোন দিকে বাড়ে আসলে? কিরকম হয় আসলে? বিক্রিয়া পশ্চাৎমুখী হয় না? পশ্চাৎমুখী হয় না? পশ্চাৎমুখী হয় কিন্তু আসলে, পশ্চাৎমুখী হয় কি না? হয়। যদি তাপমাত্রা বাড়াও বিক্রিয়া হবে হচ্ছে পশ্চাৎমুখী, এমন। টেম্পারেচার বাড়ালে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, বাট বিক্রিয়া হার কিন্তু ঠিকই বাড়ে। দেখো, বিক্রিয়া হার বা যেটা বলতে পারি আমরা গতিবেগ, সেটা হচ্ছে যে বাড়ে। কেন? হ্যাঁ, তখন হচ্ছে যে অ্যামোনিয়ার যে ভাঙন এটা বেশি বেড়ে যায়, দ্যাটস ওয়াই এটা পেছন দিকে অগ্রসর হয়। কোনো সমস্যা নাই। আমি তো এটা বলি না যে সামনের দিকেই অগ্রসর হবে বা পেছন দিকে অগ্রসর হবে, বিক্রিয়া দ্রুত ঘটবে, ব্যাপারটা এরকম। কেন? কারণটা হচ্ছে যে বিক্রিয়া যখন ঘটে তখন আসলে কি ওই অণু বা পরমাণুগুলোর ভিতরে সংঘর্ষ হয়। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে পরমাণুগুলোর মধ্যে ছোটাছুটি বাড়ে, পরমাণুর মধ্যে কি ছোটাছুটি বাড়ে, আন্তঃআণবিক দূরত্ব কমে যায়, ছোটাছুটি বাড়ে, আন্তঃআণবিক দূরত্ব কমে যায়, দূরত্ব কমে যায়, আন্তঃআণবিক দূরত্ব কমে যায় এবং সংঘর্ষ বাড়ে। ছোটাছুটি বাড়লে কি সংঘর্ষ বাড়বে না? সংঘর্ষ বাড়ে। সংঘর্ষ যদি বাড়ে তার মানে বুঝতেই পারতেছি যে অবশ্যই অবশ্যই সেখানে বিক্রিয়া হার বাড়বে। ডান। ওকে, এরপরে চলো আমরা যদি বলি যে গ নাম্বার যে কোশ্চিনটা ছিল সেটা, গ নাম্বার কোশ্চেনের খালি কনসেপ্টটা আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে প্রথম দুইটা, যেটা হচ্ছে যে যদি ও মানে ওই যে বুনো ওল খায় কেউ, মানে কচু খেয়ে গলা চুলকালে, কচুতে আছে হচ্ছে ভাই ক্ষার, কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল, ওই যে বুনো ওল আর বাঘা তেঁতুলের কথা শুনছো না? তেঁতুল খাওয়া হয়।
খালি তেঁতুল খেলেই হবে এমন না, অ্যাসিডিক তুমি যেটা খাবা সেটাতেই হবে। তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, এছাড়া অ্যাপেলে ম্যালিক অ্যাসিড থাকে, কমলার ভিতরে অ্যাসিড থাকে। এই সকল অ্যাসিডযুক্ত খাবার যেটাতে অ্যাসিডের পরিমাণ একটু বেশি আছে সেটা খেলেই আসলে হয়। এখন কচুতে থাকে হচ্ছে মেইনলি কি বলো, কচুতে উপস্থিত ক্ষার এই গলা চুলকানোর কারণ মেইনলি। কচুতে উপস্থিত ক্ষার হচ্ছে এই গলা চুলকানোর কারণ, বুঝছো? আচ্ছা, আর এই যে তেঁতুলের মধ্যে রয়েছে কিন্তু কি, তেঁতুলে বিদ্যমান টার্টারিক অ্যাসিড। তেঁতুলে বিদ্যমান টার্টারিক অ্যাসিড, এই টার্টারিক অ্যাসিড আসলে ওই ক্ষারকে প্রশমিত করে। ডান। আবার যদি আমি বলি হচ্ছে যে ওই যে তোমার মৌমাছি কামড় দিলে যে চুন ব্যবহার করা হয়, সেখানে কাহিনীটা কি ঘটে? বিষয়টা হচ্ছে আর ডিফারেন্ট কালারে লিখতে হবে এমন কিন্তু না, আমি হচ্ছে যে লিখতেছি যেহেতু দুইটা আলাদা ঘটনা আসলে। মৌমাছি বা পিঁপড়ার কামড়ে যে জিনিসটা থাকে, হ্যাঁ, পিঁপড়ার কামড়ে থাকে হচ্ছে আসলে ফর্মিক অ্যাসিড, HCOOH বা ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিডের কারণে সেটা জ্বালা পোড়া হয়। ফর্মিক অ্যাসিড এর কারণে জ্বালা পোড়া, এর কারণে মেইনলি জ্বালা পোড়া হয়। ওকে, এখন তুমি যদি সেখানে চুন ব্যবহার করো, এখানে চুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা যদি ব্যবহার করা যায়, তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড, তাহলে তা প্রশমিত হয়। ডান, বুঝা গেছে না? পারবো না, শেষ। এরপর এই ঘটনাই হচ্ছে যে এখানকার কথা। ডান, এরপরে আসো ঘ নাম্বারটা আমি এখানে লিখে শেষ করে দিব, কারণ আমি এখানে খালি কনসেপ্টটা তোমাকে বলবো, আর কিচ্ছু না। দেখো এটা খুব সহজ জিনিস। এখানে বলতেছে যে উদ্দীপকের ঘটনাগুলোতে কোনো জারণ বিজারণ বিক্রিয়া ঘটার সম্ভাবনা আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই যে ঘটনাগুলোর ভিতরে 2 আর 3 মধ্যে কোনো জারণ বিজারণ ঘটবে না, কারণ এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাই তুমি লিখবা ঘটনা 2 আর 3, ঘটনা দুইটা উল্লেখ করতে পারো, এর মধ্যে কোনো প্রকার জারণ বিজারণ ঘটবে না, কারণ এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। কিন্তু ঘটনায় 1-এ জারণ বিজারণ ঘটার সম্ভাবনা রয়েছে, জারণ বিজারণ ঘটার সম্ভাবনা রয়েছে। তার মানে আমরা লিখবো, ধরো যে ঘটনা 2 আর 3 কিন্তু তুমি লিখবা ঘটনা 2 ও 3 প্রশমন প্রক্রিয়া, সেখানে জারণ বিজারণ ঘটার সম্ভাবনা নেই। প্রশমন প্রক্রিয়ার মধ্যে জারণ বিজারণ ঘটার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ঘটনা 1 সম্ভাবনা রয়েছে, ঘটবে এমন বলতেছে না, কিন্তু ঘটনা একের ক্ষেত্রে যদি দেখো তুমি, ঘটনা 1-এর ক্ষেত্রে যদি সুই বাতাসের অক্সিজেন ও পানির উপস্থিতি পায়, মানে এটা কখন পাবে আসলে, যে যখন হচ্ছে তাকে নারকেল তেলে রাখা যাবে না, বা ওখানেও যদি আসলে কোনো মতন পায়, যদি পায় তবে জারণ বিজারণ ঘটবে। কেমনে ঘটবে চলো দেখি। জারণ বিজারণটা আসলে ঘটবে ওটা কি, বিক্রিয়াটা আসলে হয় কি? বিক্রিয়াটা হয় হচ্ছে ভাই এক্স্যাক্টলি এরকম। এই যে দেখো, ফেরাম প্লাস হচ্ছে অক্সিজেন, কার উপস্থিতিতে বলো তো? ওর হচ্ছে যে পানির উপস্থিতিতে যে বিক্রিয়াটা দেয় সেটা হচ্ছে Fe2O3 ইন্টু NH2O, ওয়াটার। এই যে এখন দেখো, ফেরামের জারণ মানটা কত ছিল এখানে ভাইয়া? ফেরামের জারণ মান ছিল হচ্ছে এখানে 0, এখানে হয়েছে কত? +3। ফেরামের জারণ মান হচ্ছে Fe2O3, ফেরিক অক্সাইড, যেটার ভিতরে অক্সিজেনের জারণ মানটা এখানে কত ভাইয়া? 0, এখানে হয়েছে কত আসলে? -2। তাহলে এই যে ঘটনাটা কি আসলে বিজারণ? এই যে ঘটনাটা সেটা কি আসলে জারণ? তার মানে জারণ বিজারণ ঘটার সম্ভাবনা রয়েছে কোথায়? ঘটনা 1-এ। তাও ঘটবেই বলতেছে না, যদি আসলে কি রয়েছে, ওই যে আসলে যে পানির উপস্থিতি সে এবং অক্সিজেনের উপস্থিতি পায়, তাহলে জারণ বিজারণ ঘটার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের ঘটনা 1 আর 2 এর ভিতরে কোনো প্রকার জারণ বিজারণ ঘটবে না। ডান।
লাস্ট যে আমাদের সিকিউটা আছে, চলো এটা দেখে ফেলি। এটা বলতেছে এই একটা বিক্রিয়া, এটা অলরেডি আমাদের ডান, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া এবং এখানে জারণ বিজারণ ঘটে জারণ বিজারণের যুগপৎ ঘটে। এটা একটা প্রশমন বিক্রিয়া, বুঝতে পারতেছে, এবং এটা একটা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ, যোজন না কিন্তু, বিশ্লেষণ বিক্রিয়া। ওকে, সো এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে পানি যোজন বিক্রিয়া কাকে বলে? পানি যোজন বিক্রিয়া মানে হচ্ছে জাস্ট পানিটা কেলাস পানি আকারে যুক্ত হয়ে যাবে, কোনো বিশ্লেষিত হবে না, পানির অণুটা ভাঙবে না। যেমন কপার সালফেটের সাথে 5 অণু পানি যুক্ত হয়ে কপার সালফেট ইনটু 5 অণু পানি তৈরি হয়। অ্যাজ ইউজুয়াল জানো, এটা বইয়ের ভিতরে খুব সহজেই দেওয়া আছে। আচ্ছা, তারপরে বলে যে সমানুকরণ বিক্রিয়ায় পরমাণুর পুনর্বিন্যাস ঘটে, ব্যাখ্যা করো। এক্স্যাক্টলি, এটা তো আমি অলরেডি হচ্ছে এমসিকিউ এর ভিতরে ব্যাখ্যা করলাম। সমানুকরণ বিক্রিয়ার ভিতরে নতুন কোনো প্রকার যৌগ বা নতুন মানে পুরাতন কোনো বন্ধন ভাঙন, নতুনভাবে কোনো বন্ধন তৈরি হয় না, জাস্ট খালি পরমাণুর মধ্যে ওরিয়েন্টেশন পরিবর্তন হয়ে নতুন আরেকটা যৌগ তৈরি হয়, সি ডবল বন্ড ও NH2, এই জিনিসটা তৈরি হয়। এটা কি আসলে বলো তো? এটা হচ্ছে আমাদের ইউরিয়া তৈরি হচ্ছে। এই একটা সমানুকরণ বিক্রিয়া অন্তত দেখে রাখলেই হয়েছে তোমার। কোথায় থেকে? অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনটা বলে 2 নং বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? মানবদেহে বিক্রিয়াটির গুরুত্ব ব্যাখ্যা করো। 2 নং বিক্রিয়াটা হচ্ছে ভাইয়া প্রশমন বিক্রিয়া, এবং মানবদেহে এটার গুরুত্ব আসলে কোথায়? গ নাম্বারে যদি আমি একটু বলি, প্রশমন বিক্রিয়া অবশ্যই, এবং মানবদেহে আসলে কোথায় এটার ভূমিকাটা? ওই যে মানে অ্যাসিডিটি, কারণ মানবদেহে ভূমিকাটা আমি বলি। মানবদেহে যেটা মানব পাকস্থলী, আসলে এই পাকস্থলীতে কি রয়েছে? পাকস্থলীতে আসলে উচ্চ মাত্রার অ্যাসিডিক HCl, মানে আমাদের অম্লীয় HCl রয়েছে। HCl তো এমনিই অম্ল, মানে উচ্চ মাত্রায় আসলে HCl যেটাকে বলবো রয়েছে। এখন যখন এটার পরিমাণটা আরো বেশি বেড়ে যায়, তখন আমাদের আসলে যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাসিডিটি, এবং দ্যাটস ওয়াই আমরা তখন আসলে অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের এক ধরনের ওষুধ সেবন করি, যেটাকে বলা হয় আসলে কি বলতো? অ্যান্টাসিড। এটাকে বলা হয় হচ্ছে অ্যান্টাসিড। আমরা যে ওষুধটা সেবন করি সেটাকে বলি হচ্ছে আমরা অ্যান্টাসিড, ঠিক আছে? এবং অ্যান্টাসিডে যে বিক্রিয়াটা হয় সেটা আসলে এখানে দেখানো হয়েছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, জাস্ট দেখাই দিলেই হয়েছে। এবং এটার মাধ্যমে কিন্তু আমরা রিলিফ পাই। হ্যাঁ, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের একটা লবণ তৈরি করে, প্লাস হচ্ছে পানি তৈরি করে, ডান। এটার মাধ্যমে আমরা কি পাই? রিলিফ পাই। ওকে, উদ্দীপকের বিক্রিয়াগুলোর মধ্যে কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? তোমার যৌক্তিক মতামত দাও। তুমি বুঝতেছো এটা জারণ বিজারণ বিক্রিয়া? উত্তরটা হচ্ছে না। এটাও একটা নন রিডক্স বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, একটা নন রিডক্স বিক্রিয়া। কেন বলতেছি? কারণ এখানে অক্সিজেন, হাইড্রোজেন, অ্যালুমিনিয়াম, ক্লোরিন সবার জারণ মান বাম দিকে যা, ডান দিকেও তাই, কিন্তু এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তাই তুমি লিখবা উদ্দীপকের জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে 1 নাম্বার, বাকি 2 আর 3 হচ্ছে নন রিডক্স বিক্রিয়া। উদ্দীপকের 1 নং বিক্রিয়াটা হচ্ছে আমাদের জারণ বিজারণ, বাকি 2 ও 3 হলো নন রিডক্স বিক্রিয়া। বাকি 2 আর 3 হচ্ছে আমাদের কেমন বিক্রিয়া? নন রিডক্স বিক্রিয়া। ওকে, সেই নন রিডক্স বিক্রিয়া নিয়ে যদি হচ্ছে যে আমি একটু আলোচনা করি তোমাদের সাথে, সেটা হইলো যে নন রিডক্স বিক্রিয়া। ওকে, সো এই যে মানে 1 নং বিক্রিয়াটা যেটা ছিল আমাদের কি ভাই? জিঙ্ক প্লাস কপার সালফেট, জিঙ্ক সালফেট প্লাস কপার। এখানে দেখো জিঙ্কের জারণ মান এখানে কত? আসলে 0। এখানে কত ভাই? +2। কপারের জারণ মান এখানে হচ্ছে +2, এখানে কত? আসলে 0। তাহলে এই যে ঘটনাটা ঘটতেছে আর এই যে ঘটনাটা ঘটতেছে, এটা আসলে কি বলতো? জারণ। এটা আসলে কি ভাই বলতো? বিজারণ। তাহলে জারণ বিজারণের যুগপৎ ঘটতেছে। এটা কিন্তু একেবারে স্পেসিফিক ভাবে ওখানে লিখবা। হ্যাঁ, এখানে লিখবা যে জিঙ্ক বিক্রিয়ক হিসেবে সে কি 0, কোনো ইলেকট্রন ত্যাগ করেনি, কিন্তু জিঙ্ক সালফেটে উৎপাদে সে কি করলো? 2টি ইলেকট্রন ত্যাগ করেছে। ঠিক একই রকম ভাবে কপার 2টি ইলেকট্রন ত্যাগ করেছিল, কপার 2টি ইলেকট্রন গ্রহণ করেছে। তার মানে জিঙ্ক হচ্ছে জারণ বিক্রিয়া করেছে, জারিত হয়েছে, তার নামটা কি বলবো আমরা? বিজারক হিসেবে কাজ করছে।
নামটা হয়ে যায় উল্টা। ঠিক একই রকমভাবে কপার যে ছিল আমাদের, কপার সালফেট যেটা বা কপার 2+, সে আসলে কি করছে বলতো, বিজারণ বিক্রিয়া করছে, বিজারিত হয়েছে, তার নামটা কি বলবো আমরা, জারক। ডান, ক্লিয়ার? এই হচ্ছে আপাতত এখানকার আলোচনা শেষ। এটুকু বলে দিতে পারলেই জারণ বিজারণের যুগপৎ ঘটেছে। ওই 2 আর 3 বিক্রিয়া নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই, খালি বলে দিলেই হয়েছে যে ওখানে বাম পাশে যে মৌলগুলো রয়েছে তাদের জারণমান ডান পাশে মৌলগুলোর জারণমানের সমান, এখানে কোনো জারণমানের পরিবর্তন হয় নাই। দ্যাটস ওয়াই। আশা করি ক্লিয়ার। সো এই হলো আপাতত আলোচনা। So, আশা করি বুঝতেও পারছো। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে ডান। যারা শেষ পর্যন্ত কমপ্লিট করলো অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। সো ভালো মতো হচ্ছে পড়ো। এখান থেকে কোয়েশ্চেন মাস্ট, এখান থেকে কোয়েশ্চেন মাস্ট, এবং কোয়েশ্চেনের 2টা হটস্পটের জায়গা আমি বলে দিচ্ছি একেবারে। সে তোমার যতই পেঁচানো চাক বা যাই করতে চাক কিনা, গ বা ঘয়ের একটা অংশ হচ্ছে ভাই তোমার জারণ বিজারণ ফিক্সড একেবারে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ মিস যাবে না। একটা হচ্ছে জারণ বিজারণ, আর একটা হচ্ছে আমাদের লা শাতেলের প্রিন্সিপাল বা লা শাতেলের নীতি, লা শাতেলীয় নীতি। একটা হচ্ছে আমাদের জারণ বিজারণ, আর একটা হচ্ছে আমাদের লা শাতেলের নীতি। এতটুকু কমপ্লিট করো, ইনশাল্লাহ তুমি হচ্ছে যে পারবা। ভালো মতন পড়াশোনা করো, নোট করো, প্র্যাকটিস করো, এতটুকুই খালি তোমাদের জন্য সাজেশন দিব। ডান, ঠিক আছে? সো সবাই অনেক অনেক ভালো থাকো। আজকের লেকচার এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা লেকচারে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।